This call is now being recorded. This call is now taking notes. Thank you. Thank you for taking notes. আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। আজকে যে ক্লাসটা করব আজকে একটা খুব বেসিক ক্লাস হবে। বেসিক ক্লাসটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়বো। এটা আমরা স্টাডি করবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি। আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির একটা বেসিক পোর্শন, সবার আগে একটু থিওরি ডিসকাশন করবো খানিকটা। তো সেই খানিকটা থিওরি ডিসকাশন করার পর আমরা আমাদের যে কোশ্চেন অ্যান্সার সেশন আছে, একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো, সেটাতে চলে যাবো। আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি যে সাবজেক্টটা আছে সেটা জেনারেলি যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের পরীক্ষা দেবে তাদের জন্য মেনলি এই সাবজেক্টটা। যারা ডিপ্লোমা দেবে বা আইটিআই দেবে তাদের খুব কম কোশ্চেন আছে, বাট এটা একটা ফান্ডামেন্টাল সাবজেক্ট। মানে ধরো আমি যদি ইন্ডাক্টরকে বুঝতে চাই তাহলে আমাকে ম্যাগনেটিক ফিল্ডকে বুঝতে হবে, ঠিক আছে? এইভাবে যদি আমি ক্যাপাসিটরকে বুঝতে চাই তাহলে আমাকে ইলেকট্রিক ফিল্ডকে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেসিক বিল্ডিং ব্লক, ফাউন্ডেশন ব্লক, যেটাকে বুঝলেই তবে আমি সামনের দিকে এগোতে পারবো। তো ওই জন্য পুরো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবার আগে একটু থিওরিটিক্যাল ডিসকাশন কিছু করা যাক, ঠিক আছে? কারণ একবারে আমি শুরু করতে চাইছি না, একটু থিওরিটিক্যাল ডিসকাশন করে নিয়ে তারপর শুরু করতে চাইছি। তো দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি। ভেবেছিলাম কোশ্চেন অ্যান্সার পড়াবো, যাই হোক একটু থিওরি না পড়ালে হবে না। একটু ব্যাকগ্রাউন্ড থাকাটা দরকার, একটু ব্যাকগ্রাউন্ড না থাকলে মুশকিল হবে। আজকে আমরা শুরু করছি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি। সার্কিট থিওরি একটা পোর্শন, মানে এক্সটেন্ডেড পোর্শন আছে। দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি। দেখো প্রথমে আমরা পড়বো হচ্ছে বেসিক ডেফিনিশনস। বেসিক ডেফিনিশনস কিছু পড়বো, কিছু বেসিক ডেফিনিশন আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে, প্রথমে পড়বো হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স এইটা কি জিনিস আমাকে বুঝতে হবে সবার আগে। হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স? বলো, ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলবো? What is electric flux? Electric field lines. Right. Electric field lines. Electric field lines. এটা কি আমরা বলে থাকি ইলেকট্রিক ফ্লাক্স। এবার ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হবে কি করে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স কে তৈরি করবে? কোথা থেকে আসবে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স কাকে বলবো আমরা? ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে, ধরো আমার কাছে একটা চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে, ধরো এটা প্লাস কিউ কিছু পরিমাণ চার্জ আছে। তাহলে এই চার্জের চারিদিকে যদি আমি আরেকটা চার্জকে নিয়ে আসতে চাই, ধরো এখানে আরেকটা অন্য কোনো চার্জ, ধরো প্লাস কিউ কে নিয়ে এসছি, ধরো এরকম একটা জায়গায় একটা চার্জ আমি প্লাস কিউ কে নিয়ে এসছি। আমরা জানি ইকুয়াল চার্জেস রিপেল ইচ আদার। এইবার যত এই চার্জটাকে আমি এই চার্জের কাছে নিয়ে আসবো বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের কাছে নিয়ে আসবো, তত কি হবে? ফোর্স অফ রিপালশনটা বাড়তে থাকবে। মানে এখানে হয়তো ধরো কোনো ফোর্স অফ রিপালশন নেই, যত কাছে নিয়ে চলে এসেছি তাদের মধ্যে ফোর্স অফ রিপালশন তত বেশি, মানে একে অন্য থেকে দূরে চলে যেতে চাইছে। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কেন ঘটছে? তার কারণ হচ্ছে এই চার্জ থেকে কিছু একটা জিনিস বাইরে বেরোচ্ছে, কিছু একটা
এলিমেন্ট বা কিছু একটা কি বলবো কোয়ান্টিটি যেটা বাইরে বেরোচ্ছে যার জন্য এই ঘটনাটা ঘটছে, এর থেকেও বেরোচ্ছে, এর থেকেও বেরোচ্ছে, এটাকেই আমরা বলে থাকছি যে ফিল্ড লাইন্স। এবার এই যে ফিল্ড লাইন্সটা আছে, ফিল্ড লাইন্সটা জেনারেলি আমরা যেভাবে ফিল্ড লাইন দেখে অভ্যস্ত, ফিল্ড লাইন আমরা ধরো একটা ম্যাগনেটিক সার্কিটের কথা যদি বলি, ম্যাগনেটিক সার্কিটের কথা যদি বলি, ম্যাগনেটিক সার্কিটে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ধরো আমরা যখন ট্রান্সফরমার রেখেছিলাম বা ডিসি মোটর রেখেছিলাম তখন এরকম ভাবে একটা একদিকে নর্থ পোল দিয়ে গেছিলাম, একদিকে সাউথ পোল দিয়ে গেছিলাম। এবার আমরা বারবার বলছিলাম নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স লাইন যাচ্ছে, এগুলো তো একটা ফিল্ড লাইন্স। এই যে ফিল্ড লাইন এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এগুলোকে আমরা কি বলছিলাম? ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বলছিলাম, তাই না? তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে ধরো এই একটা পার্টিকুলার লোকেশনে যদি তুমি চার্জটাকে রেখে দাও, তুমি যদি চার্জটাকে ধরো এইভাবে দেখাও, ধরো চার্জটাকে যদি এইভাবে দেখাও, তাহলে এই চার্জ থেকে চারিদিকে এইভাবে ফিল্ড লাইন্স বেরিয়ে যাচ্ছে, এই চার্জটা থেকে এই চারিদিকে এই ফিল্ড লাইন্স বেরিয়ে যাচ্ছে। একটা নর্থ পোল থেকে যেমন সাউথ পোলের দিকে একটা নির্দিষ্ট ডাইরেকশনে ফিল্ড লাইন্স ফ্লো হচ্ছে, একটা ম্যাগনেট যদি থাকে, যদি একটা ম্যাগনেট নিই, ধরো এরকম একটা ম্যাগনেট আমি নিয়েছি, নর্থ পোল আর সাউথ পোল আছে, তাহলে আমি কি জানি নর্থ পোল থেকে লাইন্স বেরিয়ে সাউথ পোলে এসে মিট করে, এরকম ভাবে, এরকম ভাবে। এগুলোকে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলেছিলাম। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফিল্ড লাইন্স ফ্লো হচ্ছে, তাই তো? এর ক্ষেত্রে কি হচ্ছে, যে চার্জ গুলো থাকে তার রেসপেক্টে ফিল্ড লাইন যদি ধরা হয়, সেই ফিল্ড লাইন্স গুলো সেই চার্জের রেসপেক্টে আউটার সারফেসে বেরিয়ে যাচ্ছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ফিল্ড লাইন্স হচ্ছে কোনগুলো? এই যে লাইন অদৃশ্য রেখাগুলো যেগুলো থাকছে, যে বরাবর তুমি কোনো অন্য একটা চার্জকে নিয়ে আসলে সে ফোর্স অফ রিপালশনটাকে ফিল করছে। যদি আমি বলে থাকি যে স্যার হঠাৎ করে শুধু ফোর্স অফ রিপালশন কেন, ফোর্স অফ অ্যাট্রাকশন কেন নয়? তার কারণ হচ্ছে ফোর্স অফ রিপালশনটাই হচ্ছে একটা ট্রু আইডেন্টিফায়ার, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে যে আকর্ষণ আর বিকর্ষণ, চার্জের মধ্যে আকর্ষণটা বেশি গুরুত্বপূর্ণ না বিকর্ষণটা বেশি গুরুত্বপূর্ণ? বিকর্ষণটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ বিকর্ষণ থেকে আইডেন্টিফাই করা যায় যে সেখানে দুটো সিমিলার চার্জ আছে। পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ আমরা ওরকমভাবে আইডিয়া করতে না পারলেও আমরা এইটা আইডিয়া করতে পারি যে দুটো চার্জ হচ্ছে সিমিলার, সেটা একমাত্র বোঝা যায় বিকর্ষণ বল থেকে। কোনটা কি সেটাকে আইডেন্টিফাই করা যাবে না। মানে ধরো ফর এক্সাম্পল আমি এখানে তোমাকে দুটো চার্জ দিচ্ছি, বলিনি পজিটিভ না নেগেটিভ, তো তুমি বুঝবে কি করে? দুটো যখন রিপেল করছে তখন বুঝতে হবে দুটোই হচ্ছে কি অপোজিট চার্জ, এই দুটো হচ্ছে কি সেম চার্জ। সেম চার্জ মানে কি আইদার পজিটিভ অর নেগেটিভ, তুমি যে কোনো একটা দিকে সেটাকে অ্যাসাইন করতে পারো। দিস ইজ কল্ড অ্যাজ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তাহলে বলো তো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স? What is the unit of electric flux? বা ইউনিট ছেড়ে দাও, সবার আগে বলো যে যদি এখানে কিউ পরিমাণ চার্জ থাকে আর এর এক পাশে যদি এর চারিদিকে ধরো সাই অ্যামাউন্ট অফ ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, টোটাল যে ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সাই। ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা সাই দিয়ে দেখাই, আর চার্জ দিয়ে আমরা কি দিয়ে দেখাই? এই যে চার্জ আমরা কি দিয়ে দেখাই? এটা হচ্ছে চার্জ। প্লাস কিউ দেখাও, ক্যাপিটাল কিউ দেখাও, যাই দেখাও, আমি এখানে সবকটাকে প্লাস কিউ করে দিচ্ছি, ঠিক আছে? ক্যাপিটাল কিউ করছি যাতে কোনো ডাউট না। এখানে সাই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ, ঠিক আছে? মানে এই চার্জের পরিমাণ যতটা হবে সেই পরিমাণটা ইকুইভ্যালেন্ট হয় কার সাথে? কতগুলো ফ্লাক্স লাইন্স বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা আইডিয়া করে বলো তো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স? বলো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স? বলো। চার্জের ইউনিট কি? ইউনিট অফ চার্জ কি? নিউটন পার কুলম্ব। কুলম্ব, শুধু কুলম্ব। ইউনিট অফ চার্জ ইজ শুধু কুলম্ব। তার মানে এইটাই সমান সমান হয়ে যাচ্ছে ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স। এইটাই সমান সমান হয়ে যাচ্ছে ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস? ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোথেকে আসছে? যে কোনো চার্জ পার্টিকেল যদি থেকে থাকে সেই চার্জের চারদিকে একটা ফিল্ড তৈরি হয়। সেই ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে কি করে? কারণ তার চারদিক থেকে কিছু লাইন্স, অদৃশ্য লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে। সেই অদৃশ্য লাইন্স অফ ফোর্সকে আমি বলছি ফিল্ড লাইন্স। এবার যদি বলতে চাও চার্জ কি জিনিস, চার্জ তো তোমাদের আমি আগেই বলেছি
চার্জ ইজ দি অ্যাটমিক প্রপার্টি অফ মেটেরিয়াল। ঠিক আছে, যেটা একটা মানে অ্যাটমিক, আণবিক, পারমাণবিক বলতে পারো একটা ধর্ম। ঠিক আছে, মানে কোন একটা মেটেরিয়াল থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটাকে আমি বলি, কি বলি, যদি ইলেকট্রন বেরিয়ে যায় সেটাকে কি বলা হয়, পজিটিভলি চার্জ। যদি কোন একটা এলিমেন্টের মধ্যে ইলেকট্রন অ্যাড হয় তাহলে কি বলবো, নেগেটিভলি চার্জ। তার মানে কি, একটা অ্যাটমিক প্রপার্টি। ইলেকট্রন কি, ইলেকট্রন একটা তোমার খুবই ছোট একটা কণা, সবথেকে মিনিমাম একটা কণা, তাই তো। So this is the two things. First is electric flux, second is electric field lines. Third, 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি কে ডি দিয়ে লেখা হয়। ডি ইজ ইকুয়াল টু, তাহলে কত লিখবো বলো, ডেনসিটি মানে কি, ফ্লাক্স পার ইউনিট এরিয়া, ফ্লাক্স পার ইউনিট এরিয়া। তাহলে ফ্লাক্স পার ইউনিট এরিয়া, এবার আমাকে বুঝতে হবে যে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে তুমি যখনই ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বার করতে চাইবে, ধরো ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি কি করে বার করবে, ধরো এখানে একটা তুমি কোন একটা প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ রেখেছো, সেই চার্জ দিয়ে এখান থেকে এরকম ভাবে ইলেকট্রিক ফ্লাক্স চারিদিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ফ্লাক্স ডেনসিটি যখন তোমার বার করতে হবে তখন তোমাকে একটা পার্টিকুলার পয়েন্টে বার করতে হবে, এমনি তো বার করা যাবে না, তোমাকে একটা পার্টিকুলার পয়েন্টে বার করতে হবে। এবার পার্টিকুলার পয়েন্ট মানে ধরে নাও এরকম একটা পয়েন্ট আমি নিয়েছি, এখানে কোনো একটা পয়েন্ট পি আছে, তাহলে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ডিউ টু দিস চার্জ কিউ যদি আমরা বার করতে পারি। ঠিক আছে, তার আগে কি করতে হবে, প্রথম কথা বলতে হবে যে কোন দিক থেকে কোন দিকে, বাঁ দিক থেকে ডান দিকে নাকি একটা ডাইরেকশন দিতে হবে। তো যদি আমি ধরে নিই এদিক থেকে এই দিকে একটা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আমি বার করতে চাইছি, ঠিক আছে, এটার থেকে এটা দূরত্ব কত আছে, এটার থেকে এটা দূরত্ব আছে ধরে নাও আর, ছোট হাতের আর। যে পয়েন্ট থেকে মানে এই যে পয়েন্টের আমি ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বার করতে চাইছি সেই পয়েন্টের দূরত্ব ফ্রম দ্য চার্জ ইজ হচ্ছে কি আর। ঠিক আছে, এবং ইউনিট ভেক্টর অ্যালং দিস ডাইরেকশন, ইউনিট ভেক্টর মানে কি, ইউনিট ভেক্টর অ্যালং দিস ডাইরেকশন এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, ইউনিট ভেক্টর অ্যালং দিস ডাইরেকশন আমাকে বার করতে হবে। ইউনিট ভেক্টর মানে হচ্ছে কি, দেখো আমরা জেনারেলি আমাদের যে এক্স ওয়াই আর জেড এই তিনটে যে কোঅর্ডিনেট সিস্টেম করেছিলাম, এক্স ওয়াই জেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা কি করতাম, এর নিজস্ব দিক বরাবর একটা করে ভেক্টর কনসিডার করতাম। ধরে নাও এদিক বরাবর যে ভেক্টরটা আছে সেটাকে আমরা লিখতাম আই ক্যাপ, এদিক বরাবর ভেক্টরটাকে লিখতাম জে ক্যাপ, এদিক বরাবর ভেক্টরটাকে লিখতাম কে ক্যাপ। নাও হোয়াট ইজ দিস আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ? এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডাইরেকশন এক্স। ইউনিট ভেক্টর মানে, ইউনিট ভেক্টর মানে হচ্ছে একটা ভেক্টর যদি এ হয়ে থাকে, একটা ভেক্টর যদি এ হয়ে থাকে, এর ইউনিট ভেক্টর মানে হচ্ছে, ইউনিট ভেক্টর মানে হচ্ছে এইভাবে লিখবো। ঠিক আছে, ইউনিট ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর এ ডিভাইডেড বাই মোড অফ এ। ঠিক আছে, ইউনিট ভেক্টর অ্যালং এ ইজ ইকুয়াল টু ভেক্টর এ ডিভাইডেড বাই মোড অফ এ। মানে হচ্ছে ধরো কোন একটা ভেক্টর আমি এরকম একটা পয়েন্ট ও দিয়েছি, এখানে একটা পয়েন্ট দিয়েছি এ, ও থেকে এ এর মধ্যে আমি একটা ভেক্টরকে শো করছি, যেখানে এই যে ডাইরেকশন ও এ, এই ও এ কে ও এর যে লেন্থটা আছে সেটা হচ্ছে এ। ঠিক আছে, এই যে ও এটা আছে, এই যে ও এটা আছে, এইটাকেই আমি যখন ভেক্টর ফর্মে লিখবো এইটাকে আমি এ ভেক্টর বলছি। ও এটাকে যখন লিখছি তখন ও এর যে ভেক্টরটা আছে, ডাইরেকশন ভেক্টরটা ওই দিক দিয়ে মেনশন করে সেটাকে বলা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর। ঠিক আছে, এইবার এই ও এ ভেক্টরের যে ম্যাগনিটিউডটা, ও এ ভেক্টরের যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে আমরা যে এ, ও এ ভেক্টরের যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে আমরা যে এ, মানে লেন্থ অফ দিস ভেক্টর, লেন্থ অফ দিস লাইন, এইভাবে বলতে পারো। ঠিক আছে, তো ভেক্টর এ ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড gives us unit vector along that direction। মানে এই দিক বরাবর কোন ইউনিট ভেক্টরকে বোঝানো মানে হচ্ছে যার ম্যাগনিটিউড 1। ঠিক আছে, ইউনিট ভেক্টর কাকে বলা হয়, দিস ইজ কল্ড অ্যাজ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর একে কি বলে, ইউনিট ভেক্টর।
ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 1। তার মানে ইউনিট ভেক্টরে তুমি যদি ম্যাগনিটিউড নাও, কি বলতে চাইছি, ইউনিট ভেক্টরে তুমি যদি ম্যাগনিটিউড নাও সেটা সবসময় 1 আছে। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউডটা সবসময় কি হবে, 1 হবে। দেখো ম্যাগনিটিউড মানে হচ্ছে কোনো একটা ভেক্টর লিখেছো তার বার দিয়ে দিয়েছো, ঠিক আছে। এই যে ও এ ভেক্টরটার বার, এইটা মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এ, এটা মানে অ্যাকচুয়ালি আমি কি লিখেছি, এ ভেক্টরটার ম্যাগনিটিউড এইভাবে, ঠিক আছে। তো ইউনিট ভেক্টর মানে হচ্ছে যেদিকে যে ভেক্টরটা কনসিডার করা হচ্ছে, যেমন দেখো এই আর লেন্থ বরাবর ধরা হচ্ছে যেহেতু, ওই জন্য ইউ আর ক্যাপ লেখা হয়েছে। এই ইউ আর ক্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপ লিখলে ভালো হতো। ইউ আর ক্যাপটা অ্যাকচুয়ালি একটা ইউনিট ভেক্টর। কোন কোন বইতে দেখবে অনেক রকম ভাবে লেখা থাকে, ঠিক আছে। কোন কোন বইতে দেখবে লেখা থাকে ইউ আর ক্যাপ বা আই আই ভেক্টর, বা কোন কোন জায়গায় দেখবে এরকম লেখা থাকতে পারে অথবা এরকম লেখা থাকতে পারে, ঠিক আছে। আবার কোন কোন বইতে দেখবে লেখা আছে এটাকে ক্যাপিটাল হিসেবে লেখা আছে, ক্যাপিটাল মানে একটু মোটা করে লেখা আছে, ঠিক আছে। তো এই তিনটে রিপ্রেজেন্টেশনই সেম, তিনটে রিপ্রেজেন্টেশনই সেম। তুমি ক্যাপ দিয়ে দেখাতে পারো, আই এর মতো ভেক্টর চিহ্ন দিয়ে দেখাতে পারো, বা মোটা একটা আই দিয়েও দেখাতে পারো, ঠিক আছে। অল দিস থ্রি থিংস আর সেম। এইবার এই যে রিপ্রেজেন্টেশনের চেঞ্জটা হয়, এই জন্য দিস বিকাম ভেরি ডিফিকাল্ট ফর নিউ স্টুডেন্টস। যারা যখন প্রথম পড়তে শুরু করে তাদের জন্য খুব দুর্বিষহ হয়ে যায় পড়াটা। তো সবার আগে আমাকে যে ডেফিনিশনটা পড়তে হবে রিগার্ডিং ভেক্টর, দ্যাট ইজ ইউনিট ভেক্টর। Unit vector is one such vector that is equal to vector divided by its magnitude. তুমি যে কোনো ভেক্টর নাও, তার ম্যাগনিটিউড দিয়ে তাকে ভাগ করো, তাহলে তুমি যেটা পাবে সেটাকে বলা হয় তার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর ডিটারমাইন্স দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর। মানে ধরো এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো ভেক্টর থেকে থাকে, ঠিক আছে, ধরো এক্স অ্যাক্সিস বরাবর কোনো ভেক্টর আছে, সেই ভেক্টরকে বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, ভেক্টরটা যে এক্স অ্যাক্সিস বরাবর আছে সেটাকে বোঝাবো কি করি, সেইটাকে বোঝানোর জন্য তখন আমাকে একটা কম্পোনেন্ট ধরতে হবে, তার একটা ম্যাগনিটিউড থাকবে, তার একটা ডাইরেকশন থাকবে। অ্যাকচুয়ালি এই যে আই ক্যাপটা বা এই যে এ ক্যাপটা, এগুলো কি বোঝাচ্ছে, একটা ডাইরেকশন ইন্ডিকেট করছে। একটা ভেক্টরের দেখো দুটো কম্পোনেন্ট, এই যে ইকুয়েশনটা লিখেছি, এই যে ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনটা তো সব কিছু, ঠিক আছে। এই ইকুয়েশনটা কিন্তু সব কিছু। এই ইকুয়েশনটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, a vector is equal to magnitude of a vector into direction of a vector, ঠিক আছে। মানে একটা ভেক্টরের দুটো পার্ট থাকে, একটাকে বলে ম্যাগনিটিউড, একটাকে বলে ডাইরেকশন। যদি স্কেলার হতো তাহলে কি হতো, স্কেলারে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, অনলি ম্যাগনিটিউড। যেহেতু এ একটা ভেক্টর, তাহলে এইটা হয়ে গেল তার ম্যাগনিটিউড, আর এইটা হয়ে গেল তার ডাইরেকশন। তার মানে ইউনিট ভেক্টর কি করছে, ইউনিট ভেক্টর অ্যাকচুয়ালি গিভস দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর। তার মানে আবার বলছি, যদি কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তার ম্যাগনিটিউড এবং তার ডাইরেকশন পাশাপাশি লিখে রিপ্রেজেন্ট করতে হবে। ম্যাগনিটিউড ইজ নাথিং বাট, ধরো আমি এরকম একটা ভেক্টর নিচ্ছি তোমাদের কাছে সুবিধার জন্য, ধরো আমি একটা ভেক্টর নিচ্ছি সে পি, পি ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে পি হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরটা যদি তুমি ম্যাগনিটিউড বার করতে যাও, দ্যাট উইল বি ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তোমরা আশা করি পড়েছো এই বিষয়টা। তাহলে এখান থেকে আমাদের ম্যাগনিটিউডটা বেরিয়ে গেল। তাহলে এবারে ইউনিট ভেক্টর বার করব কি করে, পি ক্যাপ, পি ক্যাপ ইজ ইকুয়াল টু পি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ পি ভেক্টর, ঠিক আছে। তো দিস রেশিও উইল গিভ আস দি ডাইরেকশন অফ দিস ভেক্টর, ঠিক আছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট এই পারপাসে যে ইউনিট ভেক্টর কি জিনিস এবং ইউনিট ভেক্টর থেকে কি আমরা জিনিসটা পাচ্ছি, যে কোনো ভেক্টরকে কিভাবে লেখা হচ্ছে, তার ম্যাগনিটিউড ফর্মে লেখা হচ্ছে এবং তার ডাইরেকশন ফর্মে লেখা হচ্ছে। খালি এই একটা স্টেটমেন্ট খেয়াল রাখবে যে হোয়াট ইজ এ ইউনিট ভেক্টর। একটা ইউনিট ভেক্টর হচ্ছে একটা ভেক্টর ডিভাইডেড বাই ইটস, এই একটা ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড, ঠিক আছে। একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয়। এই যে ইউনিট ভেক্টরকে তুমি এটা যদি ম্যাগনিটিউড নিতে যাও, এর ম্যাগনিটিউডটা 1 হয়, ঠিক আছে। ইউনিট ভেক্টর অ্যাকচুয়ালি ডিটারমাইন্স দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর, মানে ভেক্টরটা কোন দিকে রয়েছে, ঠিক আছে। এই খাতার মধ্যে যে কোনো দিকে আমি দেখা রাখতে পারি, তাহলে কোন দিকে আছে সেটা আমাকে কে ইন্ডিকেট করবে, এই এ ক্যাপ ভেক্টরটা ইন্ডিকেট করবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে ইউআর ক্যাপ ইউজ করছি। হোয়াট ইজ দিস ইউআর ক্যাপ? ইউআর ক্যাপ ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর, দ্যাট ইজ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি নয়।
এই b ইকুয়াল টু এপসাইলন বাই a লিখলে এটা ঠিক আছে, বাট এটা ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন হলো না। ঠিক আছে, এটাকে পারফেক্ট করতে গেলে আমাকে এখানে লিখতে হবে b এর মাথায় ভেক্টর চিহ্ন is equal to psi by a is equal to psi by a into which direction? Into u r cap direction. Into u r cap direction. কোন দিকে আছে? এইটা কাকে বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ম্যাগনিটিউড অফ d। এইটা কাকে বোঝাচ্ছে? ম্যাগনিটিউড অফ d। আমরা কিছু কিছু ক্ষেত্রে কি করি, এই যে d ক্যাপের যে ম্যাগনিটিউড এইটাকে শুধু কি দিয়ে লিখি, বা হ্যাঁ শুধু d দিয়ে লিখি, তাই তো? তো ওই জন্য এইটাকে আমরা তখন কি করি, psi by a দিয়ে লিখি। কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে দুটো জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে তার ইউনিট ভেক্টর, একটা হচ্ছে তার ম্যাগনিটিউড, একটা হচ্ছে তার ইউনিট ভেক্টর। তাহলে ডি এর যে ম্যাগনিটিউড সেটা হয়ে গেল সাই বাই এ, আর ইউ আর ক্যাপটা হয়ে গেল তার ডাইরেকশন অথবা ডাইরেকশন অফ দ্য ইউনিট ভেক্টর। তাহলে ডি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাই বাই এ ইনটু ইউ আর ক্যাপ, বিকজ ই হচ্ছে আমার কাছে একটা ভেক্টর। মনে রাখবে বারবার, ডি হচ্ছে আমার কাছে একটা ভেক্টর। তাহলে ডি যেহেতু ভেক্টর, সেই জন্য আমি এখানে তার একটা ম্যাগনিটিউড থাকবে, তার মানে ডি এর একটা ম্যাগনিটিউড থাকবে, আর কি থাকবে, ডি এর একটা ডাইরেকশন থাকবে, ডি ক্যাপ। ডি যে কোনো যদি ভেক্টর হয়ে থাকে তার একটা ম্যাগনিটিউড থাকবে, তার একটা ডাইরেকশন থাকবে। তাহলে এই যে ম্যাগনিটিউডটা যেটা হলো সেটা আমি বার করলাম সাই বাই এ, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি পার ইউনিট এরিয়া। আর ডি এর ক্যাপটা কোন দিকে লিখলাম, ইউ আর ক্যাপ। কেন ইউ আর ক্যাপ লিখছি? কারণ আমি এখানে ডাইরেকশনটা কোন দিকে ধরেছি, অ্যালং দিস আর। সেই অ্যালং দিস ডাইরেকশন যে ডাইরেকশন ভেক্টরটা সেটাকে আমি বলেছি ইউ আর। এই ইউনিট ভেক্টরকে ডাইরেকশন ভেক্টর বলা হয়। কিছু কিছু জায়গায় এই ইউনিট ভেক্টরকে কি বলা হয়, বলা হয় সকল ডাইরেকশন ভেক্টর। ঠিক আছে, এটাকে বলা হয় ডাইরেকশন ভেক্টর। তার মানে আমার কাছে এখানে সম্পর্কটা চলে এলো b is equal to psi by a। এবার psi সমান সমান আমরা জানি কত, q, এই কিছুক্ষণ আগে লিখলাম। আর a সমান সমান আমি লিখতে পারি এরিয়া 4 pi r স্কয়ার, যেখানে rটা হচ্ছে কি ডিসটেন্স, তাই তো? rটা হয়ে যাচ্ছে এখানে কি ডিসটেন্স, ওই সার্কেলটা বরাবর। সো এইখান থেকে আমরা বার করতে পারছি হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। এইটা হচ্ছে আমার কাছে D, এইটা হচ্ছে আমার কাছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির ইউনিট কত হলো বলো? ইউনিট কি লিখবো? ইউনিট, এর ইউনিট কত হবে? সাই বাই এ। সাই এর ইউনিট হচ্ছে কুলম, কিউ বাই এ মানে কুলম পার মিটার স্কয়ার। কিউ এলওএনবি, কুলম পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমার কাছে এইটা, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। দিস ইজ মাই ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো বলো ভাই সবাই। তাহলে প্রথম আন্ডারস্ট্যান্ডিং কি পেয়েছি? ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে psi is equal to q. Simply step 1, equation number 1, psi is equal to q. সেকেন্ড ইকুয়েশন কি পেলাম? সেকেন্ড ইকুয়েশন পেলাম হচ্ছে d is equal to epsilon a mu r cap অথবা d is equal to q by 4 pi r square mu r cap। ঠিক আছে, দিস ইজ মাই সেকেন্ড ইকুয়েশন। এখানে মনে রাখতে হবে এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি নয়। আমাকে ডাইরেকশন দিতে হবে। এটা দুটো কম্পোনেন্ট, একটা ম্যাগনিটিউড কম্পোনেন্ট, এটাকে ভিতরটা হচ্ছে ম্যাগনিটিউড কম্পোনেন্ট, এটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। মানে এইটাকে আমি কি লিখেছি, তাহলে এখান থেকে আমি এইভাবে লিখতে পারি, এই যে d এর ম্যাগনিটিউড সমান সমান আমি কত লিখছি, d লিখতে পারি। দ্যাট ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, q আপন বলো হয় সকল 4 pi r স্কয়ার। আর কোনো অসুবিধা? d ক্যাপ কে লিখতে পারি, d ক্যাপ ইজ ইকুয়াল টু mu r ক্যাপ। mu r ক্যাপ লেখা হচ্ছে mu r ভেক্টর চিহ্ন দেওয়াও তাই, কারণ mu r টা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এটা একটা ইউনিট ভেক্টর থাকবে ততক্ষণ পর্যন্ত মাথায় ক্যাপ লাগানো যাবে। ঠিক আছে, ক্যাপটা কেবলমাত্র ইউনিট ভেক্টরের জন্যই তোমার ডেজিগনেটেড থাকে। নেক্সট যে পোরশনটা আছে সেটা হচ্ছে
আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি কোয়ান্টিটি আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। নেক্সট যে প্যারামিটারটা আমাদের চিনতে হবে দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কে বুঝতে গেলে আমাকে বার করতে হবে হচ্ছে কি ফোর্স। ঠিক আছে, তাহলে ফোর্স জানতে গেলে আমাকে জানতে হবে হচ্ছে কুলম্বস ল। ইলেকট্রিক চার্জের মধ্যে জানতে গেলে 4 নম্বর পয়েন্ট আমাকে জানতে হবে হচ্ছে কুলম্বস ল, COULOMBS, কুলম্বস ল। কুলম্বস ল কি বলে? ফোর্স বিটুইন এনি টু চার্জেস, দুটো চার্জের মধ্যে যদি ফোর্স থেকে থাকে that is Q1 into Q2 divided by বলো 4 pi epsilon naught into r square, তাই তো? আমাদের যে ফর্মুলাটা বলে গেছেন কুলম্ব সাহেব, যে দুটো চার্জ যদি থেকে থাকে আমার কাছে Q1 আর Q2, এদের মধ্যে যদি ডিসটেন্স থেকে থাকে r, তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি প্রপোর্শনাল টু কি হবে? তাদের ম্যাগনিটিউডের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর তাদের দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক, তাই তো? তাহলে F is proportional to Q1 Q2, F is proportional to 1 by r square। তাহলে এইখান থেকে আমি যদি চেঞ্জ ওভার করি তাহলে আমি কি লিখতে পারি? মানে প্রপোর্শনালিটি সাইনটা তুললে Q1 Q2 by 4 pi epsilon into r square। আর এই 1 by 4 pi epsilon এর ভ্যালুটা কত হয় বলো? 1 by 4 pi epsilon naught এর ভ্যালুটা হচ্ছে বলো 9 into 10 to the power 9। ঠিক আছে, নিউমেরিক্যাল ডাটা পাওয়া যায় 9 into 10 to the power 9, তাই তো? সো দিস ইজ দি ফোর্স। এবার এই যে ফোর্সটা আমরা পেয়েছি, এই ফোর্সের মধ্যে দেখো আমি একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে এখানে আরো একটা জিনিস থাকে, এটা এপসাইলন লিখলে ভালো হয়। ঠিক আছে, এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু এপসাইলন আর। ঠিক আছে, এটা এপসাইলন লিখলে ভালো হয়, এপসাইলন নট ইনটু এপসাইলন আর, যেখানে এপসাইলন আরটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি কি আমরা কত ধরে নিই? 1 ধরে নিই, তাই তো? আর এপসাইলন নট এর ভ্যালু কত ধরি বলো? 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12, তারপরে হেনরি পার মিটার, তাই তো? এটা হচ্ছে আমাদের কাছে হেনরি হবে, ফ্যারাড হবে না, ফ্যারাড পার মিটার, সরি ফ্যারাড পার মিটার, তাই তো? সো দিস ইজ দ্য ভ্যালু অফ এপসাইলন নট। তাহলে এইখান থেকে যে সম্পর্কটা আমরা লিখতে পারছি, সেই সম্পর্কটাতে আমাদের তাহলে কি লিখতে হচ্ছে? একটু চেঞ্জিং করে দিচ্ছি, এপসাইলন নট ইনটু এপসাইলন আর লিখে দিলাম। ঠিক আছে, এপসাইলন নট ইনটু এপসাইলন আর লিখে দিলাম। এবার এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্সের ডাইরেকশন আছে, মানে ধরো এই দিক থেকে এই দিকে, তাহলে এই দিক থেকে এই দিকে যদি হয় ফোর্সের যে ডাইরেকশন থাকে, ধরো এইদিকে ডাইরেকশন ভেক্টরটা আমি ধরে নিচ্ছি ইউআর ক্যাপ। তাহলে ফোর্স যদি একটা ভেক্টর হয়ে থাকে, তাহলে ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে? এখানে ইউআর ক্যাপটা দিয়ে গুণ করতে হবে। এটা মিউ দেখাচ্ছে, মিউ করবো না, ইউ হবে এটা। ঠিক আছে, ইউআর ক্যাপ অ্যাকচুয়ালি কিছুই নয়, ইউআর ক্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইরেকশন অফ দ্য ভেক্টর। ঠিক আছে, আর আমি সবসময় ডাইরেকশন ভেক্টরকে ক্যাপ দিয়ে দেখাবো। সবসময় ডাইরেকশন ভেক্টরকে আমি ক্যাপ দিয়ে দেখাবো। ইউআর ক্যাপ, ইউআর ক্যাপ। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে কি অ্যাজ পার কুলম্বস ল ফোর্স। ফোর্স ডিউ টু ওয়ান চার্জ অন অ্যানাদার, একটা চার্জের জন্য অন্য চার্জের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সের পরিমাণটা আমরা প্রত্যেকে পাচ্ছি ফ্রম দি কুলম্বস ল। ঠিক আছে, এইবার এই যে ফোর্স, এই ফোর্স থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে ডিফাইন করি? এইখান থেকে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরাইভ করতে হয়, কি করবো বলো? এটা হচ্ছে ফোর্স, আর E that is equal to electric field intensity। বেসিক জিনিস বলো, ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ। ঠিক আছে, তাহলে আমি যদি দুটো চার্জকে সেম ধরে নিই, Q1 equal to Q2 equal to Q ধরে নিই, তাহলে আমি এখানে কি লিখতে পারবো? F is E is equal to Q upon 4 pi epsilon naught epsilon r square QR cap। ঠিক আছে, যেখানে আমি কি করলাম? আমি ধরে নিলাম যে Q1 is equal to Q2 is equal to Q। ঠিক আছে, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে এইভাবে লিখতে পারলাম।
তাই তো? তাহলে বলো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তাহলে কি ইউনিট হলো বলো? ফোর্সের ইউনিট কিসে হয়? এটা কিসে বেরিয়েছে? নিউটন পার নিউটনে কুলম বেরিয়েছে, হবে। তাই তো? নিউটনে বেরিয়েছে, তাহলে এটা কিসে হবে? নিউটন পার নিউটন কুলম। কুলম। বেসিক জিনিস পরীক্ষায় কোশ্চেন আসবে, ঠিক আছে? সো দিস ইজ দি আইডিয়া অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এইবার তুমি যদি একটু কম্পারিজন করো, তুমি একটা জিনিস পাবে। সেইটা হচ্ছে, দেখো, আমি যদি এইখানে একটু ব্যাপার স্যাপারগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে পড়ি, এপসাইলন আর ইকুয়াল টু যদি 1 ধরে নিই, সাপোজ এপসাইলন আর ইজ ইকুয়াল টু 1 আমি ধরে নিচ্ছি, তাহলে আমি এরকম লিখতে পারবো Q/4πr²। আমি এটাকে একসাথে লিখলাম, ঠিক আছে? আর 1/এপসাইলনটাকে সাইডে রাখলাম, 1/এপসাইলন0টাকে সাইডে রাখলাম, আর কিউ আর ক্যাপটা এর সঙ্গে জুড়ে দিলাম, ঠিক আছে? এইটাই তুমি দেখো লিখেছো। কি লিখেছো? এটা আগের পেজে দেখো, এটাকে কি লিখেছো? Q/4πr² এপসাইলন0 এই 4πr² ইউ আর ক্যাপ। কি লিখেছো? Q/4πr² এপসাইলন ক্যাপকে কি লিখেছো? টি লিখেছো, ঠিক আছে? এটাকে কি দিয়ে লিখেছো? টি দিয়ে লিখেছো, তাই তো? তাহলে এটাকে 1 না বললেও হবে, এটাকে ডাইরেক্টলি তুমি 1 ও ধরতে পারো অথবা নাও ধরতে পারো, যা আছে। d ইনটু এপসাইলন বাই d বাই এপসাইলন0 চলে এলো, ঠিক আছে? এপসাইলন0 না করে আমি এটাকে এপসাইলন0 আর এটাকে আমি একবারে না এপসাইলন দিয়ে দিচ্ছি, কারণ ওখানে কোন মিডিয়াম যদি এরকম থাকতেই পারে যে মিডিয়ামে এপসাইলন0টা 1 নয়, ঠিক আছে? তার মানে আমি কি করলাম? আমি একটু চেঞ্জ করলাম, এপসাইলন ইজ ইকুয়াল টু লিখলাম এপসাইলন0 এপসাইলন r। তাহলে এইখানে আমার সম্পর্কটা চলে এলো হচ্ছে ইন টার্মস অফ এপসাইলন। তাহলে এইটা আমার কাছে চলে এলো হচ্ছে গিয়ে আমার পরের ফর্মুলা, দ্যাট ইজ d ইজ ইকুয়াল টু কত আছে বলো? এপসাইলন ইনটু e, ঠিক আছে? তো দিস ইজ মাই সেকেন্ড ইকুয়েশন ছিল এইটা। এইটা হয়ে গেল আমার কাছে থার্ড ইকুয়েশন। এইটা আমার কাছে 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে আমার কাছে 4 নম্বর ইকুয়েশন। এইটা হচ্ছে আমার কাছে 4 নম্বর ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 4, ঠিক আছে? আর এইটা হয়ে যাচ্ছে আমাদের সামারি ইকুয়েশন, d ইকুয়াল টু এপসাইলন ইনটু e, দিস ইজ ইকুয়েশন নাম্বার 5, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একটা সম্পর্ক আমরা বার করলাম। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি? অসীম দূরত্ব থেকে কোন একটা ইউনিট পজিটিভ চার্জকে কোন একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে যে কার্য আমাদের করতে হয়, তা ওয়ার্ক ডান, তাই তো? তাহলে ওয়ার্ক ডানটাই আমরা এখানে ডিটারমাইন করে ফেললাম। তো এইভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সম্বন্ধে জানতে পারলাম, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি সম্বন্ধে জানতে পারলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ফ্লাক্স ডেনসিটির মধ্যে সম্পর্ক আমরা বার করতে পারবো। এগুলোর মধ্যে সম্পর্ক আমরা বার করতে পারলাম। আচ্ছা, এরপর হচ্ছে ফিফথ টপিক, গস ল। গস ল কি বলে বলো তো? অ্যাকচুয়ালি গস ল দিয়ে শুরু করলে ভালো হতো। গস ল কি বলে বলো? কারণ জানা আছে? গস ল বলে হচ্ছে যদি একটা ক্লোজ সারফেস থেকে থাকে এবং সেই সারফেসের মধ্যে যদি কিউ অ্যামাউন্ট অফ চার্জ থেকে থাকে এবং তার চারিদিক দিয়ে যদি ধরো সাই অ্যামাউন্ট অফ ফ্লাক্স বেরিয়ে থাকে, সাই অ্যামাউন্ট অফ ফ্লাক্স বেরিয়ে থাকে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সাই। এইটাই বলে গস ল। কিউ ইজ ইকুয়াল টু সাই, এইটাই বলে গস ল। এটা হচ্ছে গস ল এর একদম বেসিক রিপ্রেজেন্টেশন, মানে সব থেকে মিনিমাল অথবা বেসিক রিপ্রেজেন্টেশন তুমি যদি বলতে চাও, এটা হচ্ছে গস ল এর বেসিক ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। এর ইন্টিগ্রাল ফর্ম আছে, ঠিক আছে? এর একটা ইন্টিগ্রাল ফর্মও আছে। কিউ ইকুয়াল টু সাই হচ্ছে বেসিক ফর্ম, মানে একটা ক্লোজ সারফেস আছে, ঠিক আছে? সেই ক্লোজ সারফেসের মধ্যে যদি কোনো চার্জকে ঢোকানো থাকে, ক্লোজ সারফেস মানে কিছুই নয়, ধরো একটা পেপারকে তুমি মুড়ে দিবে, মুড়ে দিয়ে একটা ক্লোজ সারফেস তৈরি করলে, এবং সেই চার্জের তার মধ্যে একটা চার্জ ঢুকিয়ে রাখে, সেই চার্জ এর পরিমাণটা
তার চারিদিকে যতগুলো ফ্লাক্স বেরিয়ে আসবে তার সঙ্গে সমান। এইটাই আমি একদম প্রথম স্টেটমেন্টে বলেছি, আর এইটাই গস বলে গেছে, এইটাই আমাদের কাছে গস ল হিসেবে আমরা জানি। এবং এই গস লরই একটা রিপ্রেজেন্টেশন আছে, ঠিক আছে? এই গস লরই একটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা কিরকম ভাবে দেখো। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই গস লকে এরকম ভাবে লেখা হয়। দেখো আমরা এই মাত্র কি লিখলাম, ডি এর ভ্যালু কত লিখলাম, ডি সমান সমান বলো, epsilon into electric field intensity E. লিখেছি। আর একটা ভাবে লিখেছি, দ্যাট ইজ সাই বাই এ, এইভাবে লিখেছি না, সাই বাই এ ইনটু ইউ আর ক্যাপ, লিখেছি তো। তার মানে দেখো, তুমি যদি এখান থেকে সাই কে বার করতে চাও, সাই সমান সমান কি হবে, ডি ইনটু এ হবে না, হবে তো? বা যদি তুমি জাস্ট নিউমেরিক্যাল ডেটাটা যদি ম্যাগনিটিউডটাকে এক্সপ্রেস করো, ডি ইনটু এ হবে তো, বলো হবে কি হবে না? তো এই যে ডি ইনটু এ, এই যে সাইকে ডি ইনটু এ দিয়ে লিখলাম, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, ডবল ইন্টিগ্রেশন অথবা সারফেস ইন্টিগ্রেশন ডি ডট ডিএস, একই ব্যাপার। সারফেস ইন্টিগ্রেশন ডিএস ইন্ডিকেটস, যদি কোনো একটা ধরো ক্লোজ সারফেস নিয়ে নিই, ঠিক আছে, তার একটা ছোট টুকরোকে আমি যদি ডিএস ধরে নিই, ধরো এটা হচ্ছে ডিএস সারফেস, যার একটা এরিয়া আছে, লেন্থ আছে, একটা ব্রেডথ আছে, ঠিক আছে? তো এই সারফেসটাকে যদি আমি পুরো একটা ক্লোজ সারফেসের জন্য বার করতে চাই, তখন আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন ডিএস বার করতে হবে। এই সারফেস ইন্টিগ্রেশন ডিএস, এইটা গিভস আস হচ্ছে এস। এস এস ইজ নাথিং বাট দ্য এরিয়া, এস হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া, এটাকে আমরা এ দিয়ে লিখতে পারি। আর ডি হচ্ছে আমার কাছে ভেক্টর কোয়ান্টিটি, মানে এই যে সাইকে লিখেছি, সাইকে আমি তার মানে কি লিখতে পারছি, সারফেস ইন্টিগ্রেশন ডি ডট ডিএস। সারফেস ইন্টিগ্রেশন এইভাবে ডবল ইন্টিগ্রেশন দিয়ে লেখা যেতে পারে, অথবা এরকম ভাবে লেখা যেতে পারে, ঠিক আছে? এটা অনেক ভাবে রিপ্রেজেন্ট করা হয়, দিস ইজ সারফেস ইন্টিগ্রেশন ডি ডট ডিএস, ডবল ইন্টিগ্রেশন মানে সারফেস ইন্টিগ্রেশন বলে আছে, ঠিক আছে? এক নম্বর ব্যাপার। দু নম্বর ব্যাপার হচ্ছে, এখানে আরো একটা প্যারামিটার আছে যেটাকে বলা হয় চার্জ ডেনসিটি। একটা প্যারামিটার আছে চার্জ ডেনসিটি বলি, চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটিকে জেনারেলি দ্য লেটার রো দিয়ে দেখানো হয়ে থাকে, চার্জ ডেনসিটিকে দ্য লেটার রো দিয়ে দেখানো হয়ে থাকে। এবার চার্জ ডেনসিটি মানে কি, চার্জ পার ইউনিট ভলিউম, চার্জ পার ইউনিট ভলিউম, চার্জ পার ইউনিট ভলিউম, ভলিউম। এখানে স্মল কিউ বা ক্যাপিটাল কিউ যাই বলো, চার্জকে আমরা কি লিখতে পারি, চার্জকে আমরা লিখতে পারি রো ইনটু ভি, লিখতে পারি তো? তার মানে এই যে চার্জটা আমি লিখেছি, এই চার্জটাকে আমি কি লিখতে পারি, চার্জটাকে আমরা লিখতে পারি রো ইনটু ভি। এই রো ইনটু ভিটাকে আমরা আবার কি লিখতে পারি, এই রো ইনটু ভিটাকে লিখতে পারি ভলিউম ইন্টিগ্রেশন, মানে ট্রিপল ইন্টিগ্রাল, ঠিক আছে, ট্রিপল ইন্টিগ্রেশন রো ডট ডিভি। কোন এলিমেন্টের, ধরো এই ঘরের যদি আমাকে ভলিউম বার করতে হয়, ভলিউম বার করতে গেলে কি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই লাগবে। এরকম এই দিক বরাবর, 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 এই দিক বরাবর। তার মানে আমাকে কি ডাইমেনশন লাগবে, ধরো এই কোণে যদি ভলিউম বার করতে হয় এই জায়গাটা, তিনটে ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর তিনটে লেন্থ লাগবে, তবে তার টোটাল ভলিউমটা বার করা যাবে। ওই জন্য তিনবার ইন্টিগ্রেশন করতে হচ্ছে। কোন সারফেস বার করতে গেলে দুবার ইন্টিগ্রেশন করলেই হয়, মানে দুটো এলিমেন্টকে গুণ করলেই হয়, লেন্থ আর ব্রেডথ। আর ভলিউম বার করতে গেলে কি করতে হয়, তোমাকে হাইটও জানতে হবে, ওই জন্য এখানে আমাকে তিনবার ইন্টিগ্রেশন করতে হচ্ছে, ঠিক আছে? এইটাকেই তুমি এরকম লিখতে পারো রো ভি ডিভি, এইটাকেই তুমি এইভাবে লিখতে পারো রো ভি ডিভি, ঠিক আছে? এইটা হলো গিয়ে আমাদের কাছে আর একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই রোটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? স্কেলার কোয়ান্টিটির পর আমি যদি ভুল করে ডট দিয়ে দিচ্ছি, ডটটা হবে না, ঠিক আছে? ডটটা দেওয়া যাবে না, কারণ ডট ইন্ডিকেটস ডাইভারজেন্স, ঠিক আছে? কিভাবে ডাইভারজেন্স সেটা আমি পরে বলছি। ডট অ্যাকচুয়ালি একটা অপারেশন, ডট প্রোডাক্ট করে, ডট অ্যাকচুয়ালি ডাইভারজেন্স না, ডট প্রোডাক্ট করে, বোঝাচ্ছে সেটা কি জিনিস বলছি। তাহলে ডট প্রোডাক্ট আমি স্কেলার কোয়ান্টিটি করতে পারি না, ডট প্রোডাক্ট একমাত্র করা যায় ভেক্টর কোয়ান্টিটি।
তো ওই জন্য এখানে যদি কোনো কারণে ডট বসিয়ে থাকে সেটা ভুল করেছি, ঠিক আছে? মানে আমাকে বুঝতে হবে রো ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এইখানে রো যেটা আছে দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি and d is a vector quantity। তার মানে আমার আলটিমেটলি গস ফর্মের যে রিপ্রেজেন্টেশন সেইখান থেকেই আমাদের পড়াশোনা চালু হয়। গস ফর্ম এটাই বলছে যে একটা ক্লোজ সারফেসের মধ্যে যদি কোনো একটা চার্জ আমি মুড়ে রাখতে পারি, তাহলে সেই সারফেস থেকে চারিদিকে যে পরিমাণ ফ্লাক্স বেরিয়ে যাবে, সেই ফ্লাক্সের পরিমাণটা, ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণটা সেই চার্জের সঙ্গে সমান হবে। এইখান দিয়ে আমি পড়াশোনা শুরু করেছি। এবার এইটাকে এইভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমি একটা ফর্ম পাচ্ছি সারফেস ইন্টিগ্রেশন ডি ডট ডিএস আর রো ভি ডিভি, এইটাই তুমি দেখে বইতে লেখা আছে। এবার প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে যে যখন প্রথমবার পড়তে যাবে সে গস লকে যদি এইভাবে পড়ে তার মাথায় কিচ্ছু ঢুকবে না। তোমরা যারা গস ল আগে হয়তো পড়েছো, তোমরা গস লকে দেখবে, যারা ইএমএফটি তে পড়েছো তারা দেখবে ইএমএফটি তে গস লকে সবসময় এই ফর্মটা রিপ্রেজেন্ট ওই জন্য গন্ডগোল হয়ে যেত, ওই জন্য গন্ডগোল হয়ে যেত। আজকেরটা ঠিক আছে। ওই জন্য তুমি কিছু বুঝতে পারবে না, কারণ এটা বেসিক ফর্ম নয়, এটা ফান্ডামেন্টাল ফর্ম নয়। ফান্ডামেন্টাল ফর্ম ইজ দিস, ঠিক আছে? এইটা হচ্ছে মানে এই যে ফান্ডামেন্টাল ফর্মটা এমন একটা জিনিস, কি বলবো, তোমরা যারা হায়ার অর্ডার ফিজিক্স পড়েছো, শ্রোডিঙ্গার ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে। সেই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা হচ্ছে রেজাল্ট আমরা সবসময় দেখে তারপর আমরা খাতাটা খুলি না। তো ওইখানেও ঠিক এরকম একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে। এবার যদি তোমাকে তোমার টিচার ওই ফান্ডামেন্টাল ইকুয়েশনটা ধরাতে না পারে, তুমি তখন এটাকে বুঝতে পারবে না, ঠিক আছে? তো ওই জন্য ফান্ডামেন্টালসটা এই ক্লাসটার একটা গুরুত্ব আছে। আমি এমনি এমনি তোমাদের এই জিনিসগুলো বলছি না, ঠিক আছে? এই ক্লাসটার একটা গুরুত্ব আছে, কোনটাকে সারফেস ইন্টিগ্রেশন বলে, কাকে কখন সারফেস ইন্টিগ্রেশন করতে হয়, ভলিউম ইন্টিগ্রেশন কখন করতে হয়, ঠিক আছে? এই প্যারামিটার গুলো কোথা থেকে আসছে, চার্জ ডেনসিটি কি জিনিস, এই ডিসকাশনটা দরকার আছে। তো বইতে লেখা থাকবে এইটা, কিন্তু আমি বুঝবো এইটা, কারণ দিস ইজ দি বেসিক, দিস ইজ দি ফান্ডামেন্টাল। আশা করি বুঝতে পারি, আশা করি বুঝতে পারি। তাহলে এইটা হয়ে গেল গস ল, গস ল এর রিপ্রেজেন্টেশন। আর আগে আমরা বললাম হচ্ছে গিয়ে কুলম্বস ল, কুলম্বস ল এর রিপ্রেজেন্টেশন। মনে রাখতে হবে ফোর্স ইজ এ ভেক্টর, ইট ইজ ডাইরেকশন ডিপেন্ডেন্ট ভেক্টর, ঠিক আছে? আমরা এখন আর স্কেলার ফর্ম রিপ্রেজেন্টেশন করবো না। কোন প্যারামিটারটা স্কেলার হয় সেটা চিনবো, কোন প্যারামিটারটা ভেক্টর হয় সেটা চিনবো, এবং তাকে রিপ্রেজেন্ট করবো কি করে সেই জিনিসটা বুঝতে হবে। যেমন ডি এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডি ইজ নট আ স্কেলার কোয়ান্টিটি। তুমি দেখবে বইতে ডাইরেক্টলি আমি যে এখানে এই ফর্মটা লিখছি, এই যে ফর্মটা লিখেছি, আমার এখানে বোঝা উচিত, মানে তোমাকে এখানে আইডিয়া করে রাখতে হবে যে স্যার এখানে ডি মানে লিখেছে ডি এর ম্যাগনিটিউড, ডি মানে ডি ভেক্টর নয়, ডি মানে ডি এর ম্যাগনিটিউড লিখেছে, ভেক্টর লিখেনি। ডি শুধু যদি লিখে দিই তাহলে এটা ভুল ভুল লেখা হচ্ছে। যখনই আমাকে বলবে যে আমাকে মানে কোন একটা ইকুয়েশন আমাকে যখন বার করতে দেবে, আপনি সবসময় ডি কে এইভাবে লিখতে হবে, এপসাইলন কে এইভাবে লিখতে হবে। এপসাইলন ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? এর কোনো মান দিক হওয়ার ব্যাপার নেই, মেটেরিয়াল ডিপেন্ডেন্ট প্রপার্টি, ঠিক আছে? তাহলে এইটা একটা কনস্ট্যান্ট প্যারামিটার, এর কোনো এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা ভ্যালু। ই হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে একটু আলাদা আলাদা করে করে জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? দিস ইজ দি 5th পয়েন্ট। এইবার চলে আসছে 6th পয়েন্ট। 6th পয়েন্ট হচ্ছে ডেল অপারেটর। ডেল অপারেটর, ডেল অপারেটরটা কি জিনিস এইটা দেখো, এটা ভালো করে বুঝবে, খুব সুন্দর একটা জিনিস। ধরো বলো, ধরো আমি এখানে লিখেছি 5, ধরো আমি এখানে লিখেছি 3, ধরো আমি এখানে লিখেছি 2, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো যে আমি এখানে কি করব যার জন্য রেজাল্টটা 2 আসবে। এক জায়গায় 5 লিখেছি, এক জায়গায় 3 লিখেছি, এক জায়গায় 2 লিখেছি। এই মাঝখানে আমি কি করব যার জন্য এটা 2 হবে? মাইনাস, মাইনাস করতে হবে। এই মাইনাসটাকে কি বলা হয়? অপারেটর। অপারেটর, ঠিক আছে? ঠিক সিমিলারলি এইটাকে বলা হচ্ছে কি? অপারেটর। এই ডেলটা হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে?
এই ডেল্টাটাও হচ্ছে একটা অপারেটর। এই অপারেটরটাকে এইভাবে দেখানো হয়, এইভাবে ডেল্টা সিম্বল দিয়ে তার মধ্যে একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়। কেন ভেক্টর চিহ্ন দেওয়া হয়? কারণ এটা একটা ভেক্টরিক্যাল অপারেটর, ঠিক আছে। এই ভেক্টরিক্যাল অপারেটরের রিপ্রেজেন্টেশনটা কিরকম দেখো, অ্যাজ ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এবং ভেক্টর কোয়ান্টিটিকে বোঝানোর জন্য আমাকে তিনটে ডাইরেকশনকে নিতে হবে। মানে ধরো একটা যদি এক্স অ্যাক্সিস থাকে, এদিকে যদি ওয়াই অ্যাক্সিস থাকে, এদিকে যদি জেড অ্যাক্সিস থাকে, তাহলে এর একটা ভ্যালু থাকবে, সেটা হচ্ছে ডেল ডেল এক্স, সেটা ভ্যালুকে বোঝাবে ইন দ্য ডাইরেকশন অফ এক্স। ইন দ্য ডাইরেকশন অফ এক্স বোঝালে আমি আই ক্যাপ ভেক্টরটা ইউজ করবো, মানে আই এর ডাইরেকশন ইউনিট ভেক্টর আই ক্যাপ প্লাস ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ। জে ক্যাপটা হচ্ছে কোন দিকে, ওয়াই এর দিকে ইউনিট ভেক্টর, আর জেড এর দিকে হচ্ছে কে ক্যাপ, তার মানে ডেল ডেল জেড অফ কে ক্যাপ। এবার এটা নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, এটা হচ্ছে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, এটা হচ্ছে জেড এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, ঠিক আছে। এবার এই যে অপারেটরটা আছে, ঠিক আছে, সিমিলার টু এই অপারেটরটা দুটো অপারেশন হতে পারে। একটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটির সাথে অপারেশন হতে পারে, আর একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে অপারেশন হতে পারে। ধরো আমি এখানে একটা স্কেলার কোয়ান্টিটি নিচ্ছি ফ্লাক্স, ঠিক আছে। ধরো আমি এখানে একটা প্যারামিটার নিচ্ছি ফ্লাক্স, ঠিক আছে। ধরো আমি এরকম লিখছি, ফ্লাক্স নয়, ধরো ইলেকট্রিক পোটেনশিয়াল লিখছি। ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভি, ভি হিসাবে লিখবো না, ইলেকট্রিক পোটেনশিয়ালকে আমি এখানে ফাই দিয়ে দেখাবো, ঠিক আছে। ইলেকট্রিক পোটেনশিয়ালকে আমি ফাই দিয়ে দেখাচ্ছি। দিস ইজ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে স্কেলার কোয়ান্টিটি যদি আমি ডেল প্রোডাক্ট করি, মানে ডেল ফাই যদি বার করতে চাই, ডেল ফাই, এখানে দেখো স্কেলার কোয়ান্টিটি থাকার জন্য কিছু লিখিনি, জাস্ট ডেল তারপর ফাই লিখেছি। এই ডেল ফাই মানে হচ্ছে একটা 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 কনস্ট্যান্ট প্যারামিটার সবার সাথে গুণ হয়ে যাবে, মানে ডেল ফাই বাই ডেল এক্স ইনটু আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইনটু জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইনটু টি ক্যাপ। এইটা হচ্ছে পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল যদি ফাই হয় তাহলে তার একটা স্কেলার কোয়ান্টিটি, অবশ্যই এটা মনে রাখতে হবে, দিস ইজ স্কেলার কোয়ান্টিটি। এবার এই স্কেলার কোয়ান্টিটির পরিবর্তে যদি আমি একটা ভেক্টর কোয়ান্টিটি নিই, ফর এক্সাম্পল আমার ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটিকে যদি নিই, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটিকে যদি নিই, ডি কে যদি নিই, ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ডি কে যদি নিই। এবার দেখো ডি যদি একটা ভেক্টর হয়ে থাকে, ধর একটা ভেক্টরকে আমি এখানে ডি ভেক্টরকে লিখতে চাইছি, ধরো যে কোনো একটা ভেক্টরকে তুমি লিখছো, ধরো এইখানে একটা ভেক্টর আছে, এখানে 3D স্পেসে ভাবো, ঠিক আছে। 3D স্পেসে এখানে একটা ভেক্টর আছে ডি, ঠিক আছে। তাহলে এই ডি তে পৌঁছতে গেলে আমাকে কি করতে হবে? ধরো এই বরাবর একটা লেন্থ আমাকে হাঁটতে হবে এক্স অ্যাক্সিস বরাবর, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লেন্থ আমাকে হাঁটতে হবে, তারপর জেড অ্যাক্সিস বরাবর একটা লেন্থ আমাকে উঠতে হবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থটা হেঁটেছে সেটা হচ্ছে ডিএক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থটা হেঁটেছে সেটা হচ্ছে ডিওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর যে লেন্থটা হেঁটেছে সেটা হচ্ছে ডিজেড, ঠিক আছে। তাহলে আমি ডি ভেক্টরকে কিভাবে লিখতে পারি? দেখো ডি ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারি, distance multiplied by the vector, distance multiplied by the vector plus distance multiplied by the vector dy into j cap plus distance multiplied by the vector। মানে এই যে ভেক্টরটা রয়েছে d, এই d ভেক্টরটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, ধরো এইটা ধরো একটা ভেক্টর, এর একটা ভেক্টর ধরো d আছে, ধরো এটা o, এটা d, ওডি একটা ভেক্টর, এই ওডি ভেক্টরটাকে আমি ডি ভেক্টর লিখছি, ঠিক আছে। এই ওডি যে ভেক্টরটা আছে, এই ওডি ভেক্টরটাকে বোঝাতে গেলে আমাকে কি করতে হচ্ছে? এইভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, মানে প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর তার ম্যাগনিটিউড, তার অ্যাঙ্গেল, ডাইরেকশন, তার ম্যাগনিটিউড, তার ডাইরেকশন এইভাবে যোগ করে করে আমাকে লিখতে হচ্ছে। ডিএক্স এর কোনটা? এক্স অ্যাক্সিস বরাবর কত হেঁটেছি কিন্তু আই ক্যাপ, তাহলে এর ম্যাগনিটিউডটা বেরিয়ে গেল, ম্যাগনিটিউড ইনটু লেন্থ ডিসটেন্স হয়ে গেল। ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা হাঁটতে হয়েছে? ডিওয়াই ইনটু জে ক্যাপ প্লাস জেড অ্যাক্সিস বরাবর কতটা উঠতে হয়েছে? ডিজেড ইনটু কে ক্যাপ। তারপরে আমি কোথায় গিয়ে পৌঁছেছি? ডিতে গিয়ে পৌঁছেছি, ঠিক আছে। তার মানে আমি যে কোনো যদি একটা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে নিই, তাহলে ভেক্টর কোয়ান্টিটি নিয়ে নিলে আমাকে এখানে এইভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? dx ইনটু i ক্যাপ প্লাস
dy ইন্টু জে ক্যাপ প্লাস dz ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, এইভাবে লিখবো। এবার প্রশ্ন হচ্ছে এই আই ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপ গুণ হয় আর আই ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপ গুণ হয়, ঠিক আছে, যখনই আমি দেখো ব্যাপারটা কি বলতে চাই ভালো করে বোঝো। আমি যখনই ডেল অপারেশনটা করবো, ডেল অপারেশন করতে গেলে আমাকে এখানে একটা ডট দিতে হবে, মানে আমি এখানে ডট প্রোডাক্ট করছি। ভেক্টরের আমি এখানে ডট প্রোডাক্ট করলাম, এটা জাস্ট মাল্টিপ্লিকেশন করেছি, এটা স্কেলার কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়েছে, এখানে একটা ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে আমি ডট প্রোডাক্ট বার করছি। তার মানে আমি কি হবে দেখো, একটা ছোট্ট ক্যালকুলেশন আমি বলে দিচ্ছি তোমাকে, শুধু সেটুকু মনে রাখো। আই এর সঙ্গে কেবলমাত্র আই এর ডট প্রোডাক্ট করা যাবে, আই এর সঙ্গে জে ডট প্রোডাক্ট করা যাবে না। আই এর সঙ্গে জে ডট প্রোডাক্ট করলে কি হবে, 0 হয়ে যাবে। মানে কি দেখো ভালো করে, এটা 90 ডিগ্রি বলে এটা 0 হবে তো। তোমাকে তার মানে জানতে হবে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে হচ্ছে ধরো একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়ে থাকে, এ ডট বি, এটা মানে হচ্ছে এ বি cos থিটা, ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইনটু cos অফ থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের ডট প্রোডাক্টের ফর্মুলা। এবার যদি দুটো ভেক্টর আমি এরকম নিয়ে নিই, ধরো আই ডট আর জে ডট, আই ক্যাপ আর জে ক্যাপের যদি আমি ডট প্রোডাক্ট, ধরো আই ডট আর জে ক্যাপের আমি যদি ডট প্রোডাক্ট করি, তাহলে কি হচ্ছে বলো? আই ক্যাপের ম্যাগনিটিউড কত হবে? 1। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয়। আচ্ছা, জে ক্যাপের ম্যাগনিটিউড কত হবে? 1। আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? এইদিকে আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে cos 90 ভ্যালু কত হয়? 0। তার মানে সেইটা মানে কোন একটা ইউনিট ভেক্টরকে একমাত্র সেই ভেক্টরকে গুণ করলেই তার ভ্যালু থাকবে, আদারওয়াইজ সব 0 হয়ে যাবে। মানে আই এর সঙ্গে জে দিয়ে গুণ করো, কে দিয়ে গুণ করো, যাই দিয়ে গুণ করো না কেন, ডট প্রোডাক্ট করো না কেন, গুণ না ডট প্রোডাক্ট করো না কেন, সেটা 0ই বেরোবে। কেবলমাত্র যখনই আমি ডেল ডট ডি লিখছি, তখন শুধু এই আই এর সঙ্গে আই এর মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, তার মানে আমি কি লিখলাম দেখো, এই দুটো যখনই করছি, এটার সঙ্গে এটা না, সরি এটার সঙ্গে এইটার হবে, এটা তো তোমার অন্যটা, এটার সঙ্গে এইটার হবে। তাহলে কি হচ্ছে, আই ডট দেখো, এইটা কিন্তু এইটা, তার মানে ডেল ডিএক্স আপন ডেল এক্স, আই ক্যাপ ডট আই ক্যাপ। এবার আই ক্যাপ ডট আই ক্যাপ যদি হয় দেখো 1 ইন্টু cos 0। আই বরাবর যদি দুটো ভেক্টর থাকে, তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে? হবে না, 0 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্স হবে। তার মানে এটা হয়ে যেত 1। তার মানে যখন আমি আই ডট ডট আই ডট করবো, তার জন্য এর ম্যাগনিটিউডটা 1 আসবে। তার মানে কি হলো দেখো, একটা ভেক্টরের যদি তুমি ডেল করো, বাকি দুটো প্যারামিটার লিখে দিচ্ছি, ডেল ডিওয়াই বাই ডিওয়াই ডেল ওয়াই প্লাস ডেল ডিজেড বাই ডেল জেড। ঠিক আছে, তার মানে কি হলো দেখো, একটা ভেক্টরের যদি আমি ডাইভারজেন্স, একটা ভেক্টরের যদি আমি ডট বার করি, ডট প্রোডাক্ট বার করি, তাহলে কি বেরোবে? একটা স্কেলার বেরোবে। দেখো এই যে প্রোডাক্ট টার্মটা নিয়েছি, এখানে দুটোই ভেক্টর কোয়ান্টিটি আছে, তাদের আমি ডট প্রোডাক্ট করেছি, তাহলে রেজাল্টটা কি বেরিয়েছে? স্কেলার কোয়ান্টিটি। এখানে ডেল অপারেশনটা করেছি, ঠিক আছে, আমরা জানি যে দুটো ভেক্টরকে যদি আমি ডট প্রোডাক্ট করি, তার রেজাল্ট সবসময় কি আসে? একটা স্কেলার আসে। এখানে দুটো ভেক্টর নিয়েছি, তার ডট প্রোডাক্ট করি, তাহলে সেটা কি আসবে? সবসময় স্কেলার আসবে। এগুলো কিন্তু সব স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, দেখো ডিএক্স এর মাথায় কিন্তু আমি ক্যাপ দিইনি, ডিএক্স ভেক্টর নয়, ডিএক্স হচ্ছে একটা লেন্থ, ডিএক্স হচ্ছে একটা ম্যাগনিটিউড। এখানে এটা কিন্তু একটা ম্যাগনিটিউড। ঠিক আছে, তো এইখান থেকে আমরা দেখো এইভাবে আমরা দুটো প্যারামিটারকে বার করতে পারলাম, স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি, এইভাবে। ঠিক আছে, এই যে শুধু ডেল অপারেটরটা কি, এটাকে গ্রেডিয়েন্ট অপারেটর বলা হয়। এই শব্দটা, এটাকে লেখা হয় হচ্ছে গ্র্যাড ফাই হিসেবে, এটাকে লেখা হয় গ্র্যাড ফাই। ঠিক আছে, এটাকে বলা হয় গ্র্যাড ফাই, এটাকে উচ্চারণটা হচ্ছে গ্র্যাড ফাই। ঠিক আছে, মানে যখন কোনো ডেল অপারেটরের সাথে একটা স্কেলার কোয়ান্টিটিকে আমি ফাই করব, স্কেলার কোয়ান্টিটি অপারেশন করব, তখন সেটা হয়ে যাচ্ছে গিয়ে গ্র্যাড ফাই বলবো। ডেলটা অ্যাকচুয়ালি কিছুই নয়, একটা অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগের মতো। ঠিক আছে, যে অপারেটরটাকে আমি এইভাবে লিখতে পারি। আর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এই যে ডেল ডট ডি যেটা লিখেছি, এইটাকে বলা হয় ডাইভারজেন্স অপারেটর। মানে ডেল ডট এইটুকুকে বলা হয় ডাইভারজেন্স অপারেটর। এটা অ্যাকচুয়ালি আমি কি লিখেছি? ডাইভারজেন্স অফ ডি লিখেছি, ডাইভারজেন্স অফ ডি লিখেছি।
ঠিক আছে, এইটুকু অপারেটর কি মানে ডেল এর পর ডট, এইটাকে বলা হয় ডাইভারজেন্স অপারেটর। ডাইভারজেন্স অপারেটর, ঠিক আছে, এইটাকে বলা হয় গ্র্যাড অপারেটর। শুধু ডেলটাকে বলা হয় ডাইভারজেন্স গ্র্যাড অপারেটর, ঠিক আছে, গ্র্যাড অপারেটর বলে বা ডেল্টা অপারেটর বলে, ঠিক আছে। আচ্ছা, যদি আমার এখানে ক্রস প্রোডাক্ট থাকতে পারতো, ক্রস প্রোডাক্ট অফ সামথিং হতে পারতো, যদি ক্রস প্রোডাক্ট হয় সেটাকে আমরা বলি কার্ল অপারেটর, কার্ল, CURL, কার্ল অপারেটর। কার্ল মানে হচ্ছে দুটো ভেক্টরের যদি আমি ধরো এ আর বি দুটো ভেক্টর আছে, এই দুটো যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হবে কে বলতে পারবে? এ ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু সাইন অফ থিটা ইনটু n ক্যাপ। মানে দুটো ভেক্টরকে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তার রেজাল্ট একটা ভেক্টর হবে, এবং সেই ভেক্টরের যে ডাইরেকশনটা, এই ভেক্টরের ধরো এই ভেক্টরটাকে আমি একটা এক্স ভেক্টর ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এই এক্স যে ভেক্টরটা আছে, এই এক্স ভেক্টরে দুটো পার্ট থাকবে, কি কি? তার একটা ম্যাগনিটিউড থাকবে, তার একটা ডাইরেকশন থাকবে, ঠিক আছে। তাহলে এই যে ম্যাগনিটিউড যেটা রয়েছে সেই ম্যাগনিটিউডটা আমি লিখছি কত, এ বি, এবার এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড সাইন অফ থিটা, ঠিক আছে। আর এখানে এক্স ক্যাপ যেটা লিখেছি দ্যাট ইজ ইকুয়াল টু n ক্যাপ। হোয়াট ইজ দিস n ক্যাপ? n ক্যাপ মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটা এই দুটো ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রিতে আছে। এ ভেক্টরের ডাইরেকশন আর বি ভেক্টরের সাথে দুটো ভেক্টরের সাথে 90 ডিগ্রিতে ভেক্টরটা থাকবে সেটাকে বলা হবে তার ডাইরেকশন ভেক্টর, ঠিক আছে। মানে এই রেজাল্টের যে n ক্যাপটা বেরোলো, এই n ক্যাপটা হচ্ছে এ আর বি এর সঙ্গে 90 ডিগ্রিতে। মানে ধরো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আমার ধরো এই এই তোমার 4 ফিঙ্গারের একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে, থাম্বের একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে, এই দুটোর সঙ্গে 90 ডিগ্রিতে দেখো থাম্বটা রয়েছে। 4 ফিঙ্গার আর মিডল ফিঙ্গারের সঙ্গে এটা নিচের দিকে রয়েছে, তাই তো? তুমি এই জিনিসটাকে, এই যে কার্লটাকে, এই কার্লটাকে তুমি কিভাবে ভালোভাবে বুঝতে পারবে? দেখো কিভাবে ভালোভাবে বুঝতে পারবে। ধরো তুমি একটা গঙ্গা নদীর ধারে গেছো, ধরো একটা গঙ্গা নদী, এই গঙ্গা নদীর এদিক দিয়ে জল বয়ে যাচ্ছে, গঙ্গা নদীর এদিক দিয়ে জল বয়ে যাচ্ছে, জলের সঙ্গে যখন ফেনা টানা সবই বয়ে যাচ্ছে, তবে আমি আপাতত ধরে নিচ্ছি আমাদের গঙ্গা নদী দিয়ে জলই বয়ে যাচ্ছে, গঙ্গা নদী, ঠিক আছে। গঙ্গা নদীর জলের দুটো স্পিড থাকে। দুটো স্পিড মানে কি? একটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের বাড়ি বাঁশবেড়িয়া বা ব্যান্ডেল, যাই বলো, ব্যান্ডেল ধরে নাও, এটা হচ্ছে কলকাতা, ঠিক আছে। আমাদের এখানে কি হয়, জলটা ব্যান্ডেল থেকে কলকাতার দিকে ফ্লো হচ্ছে, তাহলে একটা নর্মাল ওয়াটার ফ্লো এর ডাইরেকশন আছে, নদীর ফ্লো হওয়ার একটা নির্দিষ্ট দিক আছে, ওদিক থেকে ওদিকে ফ্লো হবে। আর একটা ফ্লো এক্সিস্ট করে, যেটা তোমরা ভালো করে মনে করে দেখো তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে তুমি যত ধারে আসবে, পাড়ের কাছে আসবে, ধরো এই পাড়ের কাছ দিয়ে ফ্লো হচ্ছে, যে জলটা ধরো পাড়ের কাছ দিয়ে ফ্লো হচ্ছে, তুমি একটু ভেবে বলো তো, যে পাড়ের কাছে আছে তার স্পিড বেশি না যে সেন্টার মধ্যে দিয়ে যাচ্ছে তার স্পিড বেশি? যে জলের যে ধরো একটা সরলরেখা হিসেবে ভাবো, জলের লেয়ার হিসেবে ভাবো, এখানে বেশি হবে, হ্যাঁ সেন্টারে বেশি হবে। তার মানে there is a speed gradient in the direction also, মানে তুমি সেন্টারে স্পিড বেশি পাচ্ছ, আবার গঙ্গা নদীর ধারে স্পিড কম পাচ্ছ, তাই তো? মানে একটা স্পিডের গ্রেডিয়েন্ট আমি দেখতে পাচ্ছি কোথায়, ব্যান্ডেল থেকে কলকাতার দিকে, কারণ সেটা নর্মাল ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার। তার পাশাপাশি আরেকটা ফ্লো দেখা যায়, সেটা কোনটা? যদি আমি সেন্টার বরাবর যাই জলের স্পিড অনেক বেশি, যত আমি নদীর পাড়ে চলে আসবো তত তার স্পিডটা কি হয়ে যাবে, কমে যাবে, তাই তো? তো এই যে দুটো ডিফারেন্ট স্পিড এক্সিস্ট করছে, এই দুটো ডিফারেন্ট স্পিডের জন্য দেখবে জলের মধ্যে ঘূর্ণি তৈরি হয়, জলের মধ্যে ঘূর্ণি তৈরি হয়। ঘূর্ণি দেখেছো তো? এবার সেই ঘূর্ণিতে যদি কোনো অবজেক্ট এসে পড়ে, ধরো ঘূর্ণির মধ্যে কোনো একটা অবজেক্ট এসে যদি পড়ে, তাহলে সেই অবজেক্টটা কি হয়, ওই ঘূর্ণি বরাবর নিচের দিকে চলে যায়, এই ঘূর্ণি বরাবর নিচের দিকে চলে যায়। ওই ঘূর্ণি বরাবর সেই মানে বস্তুটা যেদিকে নিচের দিকে তলিয়ে গেল, ওইটা হচ্ছে কার্লের ডাইরেকশন অফ দা কার্ল। মানে এই যে এন ক্যাপ যে ভেক্টরটা, এই এন ক্যাপ ভেক্টরটা হচ্ছে এই জলের তলার, মানে যেদিকে বস্তুটা গড়িয়ে চলে গেল। ধরো এখানে কোনো জিনিস ভেসে আসছে, ধরো কচুরিপানা ভেসে আসছে, যখনই এই
ঘূর্ণির মধ্যে পড়লো, ঘূর্ণির মধ্যে পড়ার পর কচুরি পানাটা ভেতর দিকে ঢুকে চলে গেল, বা কোনো নৌকা যদি এসে পড়ে তাহলে সেটাও ভেতর দিকে ঢুকে চলে যেতে পারে, ওইটাকে বলা হচ্ছে ঘূর্ণি, তাই তো? এটাকে আমরা ঘূর্ণি বলি তো। তো ওইটা সেন্টারটা কোন দিকে আছে? ভিতরের দিকে রয়েছে, মানে একটা স্পিড বাঁ দিকে, একটা স্পিড ডান দিকে, একটা স্পিড জলের তলায় রয়েছে। ওই যে জলের তলার যে ডাইরেকশনটা সেটা হচ্ছে এন্টার, ঠিক আছে? এইটাকেই বলা হয় কার্ল, এইটাকেই বলা হয় কার্ল। কার্ল অ্যাকচুয়ালি কোনটা? কার্ল অ্যাকচুয়ালি হচ্ছে এই যে যে পয়েন্টে তোমার ঘূর্ণিটা তৈরি হচ্ছে এবং কোনো অবজেক্ট সেখানে থাকলে সেটাকে ভিতর দিকে টেনে নিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা খানিকটা এইরকমই একটা ব্যাপার, জানো তো? ধরো আমাদের সমাজের মধ্যে যত ধর্মের প্রভাব বাড়বে, ধরো যত হিন্দু ধর্মের প্রতি মানুষের ধরো এক্সট্রিমিজম বাড়বে, ধরো ইসলাম ধর্মের প্রতি যত এক্সট্রিমিজম বাড়বে, এখানে যদি আরো কোনো একটা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে, সেই ধর্মের জন্য যদি আরেকটা এক্সট্রিমিজম তৈরি হয়, যত তুমি এক্সট্রিমেন্টে যাবে তার জন্য তার রেজাল্টটা ওই ঘূর্ণির মতো তলার দিকেই হয়, মানে গোটা সমাজটা আছে, সোসাইটি ওই ওই তলার দিকেই নামতে থাকে। কি বলতে বলতে চাইছি বুঝতে পারছো? মানে আমাদের সমাজ যদি, সমাজের ফ্লোটা যদি এইরকম মিডিল বরাবর থাকে, ঠিক আছে, এই মিডিল বরাবর থাকাটাই আমাদের যথেষ্ট, মিডিল বরাবর থাকাটাই আমাদের ভালো। মানে ভাগ তৈরি করার জন্য তোমার কাছে কোনো একটা কারণ দরকার আছে। আজকে যদি আমাদের এখানে ধরো কোনো কারণে হিন্দুর সঙ্গে মুসলিমের ধরো ঝামেলা হচ্ছে, এরপরে তৈরি হবে ভাষা নিয়ে ঝামেলা, তারপর তৈরি হবে কাস্ট নিয়ে ঝামেলা। ভাষা নিয়ে ঝামেলা অলরেডি দেখবে কানাডায় হচ্ছে। যখনই একদল লোক বলবে যে না আমি শুধু কানাডা বলবো, আর একদল লোক বলবে না আমি শুধু হিন্দি বলবো, তাহলে তার রেজাল্টটা কি হবে? সোসাইটিটা নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে? এক্স্যাক্টলি এইভাবেই কার্ল কাজ করে। এই কার্লের এফেক্টটাই কিন্তু সব জায়গায় রয়েছে। এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তুমি জলের নদীর উদাহরণ দিয়ে বুঝতে পারো, বা আমাদের সোসাইটি অ্যাট লার্জ বর্তমান যে সিচুয়েশন যাই বলো না কেন, তার পেছনে কিন্তু এটাই হচ্ছে কারণ। তার রেজাল্টেন্ট কোনটা? এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কোনটা? দেখো এটা হচ্ছে ধরো এ ভেক্টর, সরি এটা ধরো বি ভেক্টর, ঠিক আছে? এই এ ভেক্টর আর বি ভেক্টর রেজাল্টেন্টটা তলার দিকে সি ভেক্টর কাজ করছে, রেজাল্টেন্ট ভেক্টরটা কাজ করছে তলার দিকে। এবং সেই রেজাল্টেন্ট ভেক্টরে তুমি যদি ম্যাগনিটিউড দেখতে চাও, ম্যাগনিটিউডটা হচ্ছে দেখো a ইনটু b ইনটু sin অফ থিটা, ঠিক আছে? আর তার ডাইরেকশনটা হচ্ছে এন এর ডাইরেকশন। তার মানে যদি এক্সট্রিমিজম ছড়ায়, যে ফর্মে এক্সট্রিমিজম ছড়াবে না কেন, সেটা আলটিমেটলি ওই কার্লের মতো নিচের দিকে নামিয়ে, ঠিক আছে? তো দিস ইজ কার্ল অপারেটর। কার্ল অপারেটর আশা করি জীবনে কোনদিন ভুলবে না। আচ্ছা, লাস্ট হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, ডেল স্কয়ার। এই ডেল স্কয়ার ভেক্টরটাকে বলা হয়, এই ডেল স্কয়ার অপারেটরটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান। ল্যাপ্লাসিয়ান, ঠিক আছে? ল্যাপ্লাসিয়ান, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান। কোন একটা ভেক্টরের যদি কার্ল অপারেশন করে জিরো বেরোয়, ঠিক আছে, কোন একটা ভেক্টরের কার্ল অপারেশন করে যদি জিরো বেরোয়, ধরো ডেল ডট ডেল ক্রস এ, কোন একটা ভেক্টরের কার্ল অপারেশন করে যদি জিরো বেরোয়, সেটাকে আমরা বলে থাকি ইররোটেশনাল। ইররোটেশনাল, সেটাকে আমরা বলি ইররোটেশনাল ভেক্টর। কার্ল অপারেশন করে যদি জিরো বেরোয়, সেটাকে আমরা বলি ইররোটেশনাল, ঠিক আছে? তাহলে আমাদের কাছে তিন চারটে ফান্ডামেন্টাল ফর্মুলা চলে এলো। একটা হচ্ছে E is equal to minus of grad phi. E is equal to minus of grad phi, ঠিক আছে? দু নম্বর হচ্ছে D is equal to epsilon into E. D is equal to epsilon into E. আর একটা হচ্ছে কি del dot D, del dot D is equal to হচ্ছে কি rho. del dot D is equal to হচ্ছে কি rho. এই তিনটে হচ্ছে আমাদের কাছে ফান্ডামেন্টাল ইকুয়েশন, ঠিক আছে? এই তিনটে ফান্ডামেন্টাল ইকুয়েশনের ভিত্তিতে আমরা সমস্ত ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে? স্যার মাইনাসটা কি করে দিল? মাইনাস গ্র্যাড, হ্যাঁ মাইনাসটা অ্যাকচুয়ালি দেখো এরকম একটা ব্যাপার। এই মাইনাসটা বোঝো ভালো করে। ধরো এইখানে একটা চার্জ আছে, কি তো
এই চার্জের থেকে যত দূরত্ব বাড়বে, ঠিক আছে, তত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কমতে থাকে। কমবে কি কমবে না বলো? কমবে তো। হ্যাঁ কমবে। টু চার্জ, চার্জ করতে গেছে, চার্জ থেকে এসেছে সাই ফ্লাক্স ডেনসিটি, আর এই ফাইটা হচ্ছে আমাদের ভোল্টেজ, ঠিক আছে, ফাইটা হচ্ছে ভোল্টেজ, মনে রাখবে, আর ফাইটা হচ্ছে ভোল্টেজ, এখানে ফাইটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, ভোল্টেজ বলবো বা ইলেকট্রিক পোটেনশিয়াল বলবো, ঠিক আছে, অথবা ইলেকট্রিক পোটেনশিয়াল, অর লিখে দিই, নাহলে কেউ বাই করে দেবে, অর ইলেকট্রিক পোটেনশিয়াল, অর ইলেকট্রিক পোটেনশিয়াল। মানে অ্যাকচুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে উইথ ডিস্টেন্স, যত ডিস্টেন্স বাড়বে তত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কমবে আর ভোল্টেজ বাড়বে, হাই বাড়বে। দুটো নেগেটিভ নেচারের হয়ে থাকে। মানে এরকম একটা হয়, ধরো ধরো এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি। এবার সি পয়েন্ট থেকে কোনো বস্তুকে এখানে আনতে গেলে যে ওয়ার্ক ডানটা করতে হবে, ঠিক আছে, সেই ওয়ার্ক ডানটাই আমার কাছে কি পোটেনশিয়াল, তো ইলেকট্রিক পোটেনশিয়াল, ওয়ার্ক ডান ব্রিংিং পজিটিভ চার্জ টু দ্যাট পয়েন্ট। তাহলে যত ডিসটেন্স বাড়বে পোটেনশিয়াল কি হবে? বেশি বেশি হবে, বাড়বে, মানে দুটো অপোজিট রিলেশনশিপ, মানে বেশি কাজ করতে হবে। হ্যাঁ, মানে এদিক থেকে এদিকে যেতে, এদিক থেকে এদিকে যাচ্ছে, আর এদিক থেকে এদিকে আসছে, মানে দুটো উল্টো 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 রিলেশনশিপ, মানে একটা অন্যের নেগেটিভ রিলেশনশিপ। গ্র্যাড ফাই করলে কি হচ্ছে, গ্র্যাড ফাই করলে আমি শুধুমাত্র ই পাচ্ছি, এর ম্যাগনিটিউড পাচ্ছি, কিন্তু মাইনাসটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ডাইরেকশন অফ ফাই আর ডাইরেকশন অফ ই আর দুটো উল্টো দিকে। মানে তুমি এদিক থেকে এদিকে যত যাবে তত ইটা কমে যাবে, ই এর ভ্যালু তত কমতে থাকবে, ঠিক আছে। আবার উল্টো দিকে যদি এদিক থেকে এদিকে যত আসবে তত দেখতে পাচ্ছি বাড়ছে, পোটেনশিয়াল লেভেল বাড়তে থাকে, ঠিক আছে। এরকম একটা সম্পর্ক আছে, মানে ই এর সঙ্গে ফাই এর ইনভার্স রিলেশনশিপ। খেয়াল করে দেখবে এটা ইনভার্স রিলেশনশিপ আছে, যখন একটা বাড়বে তখন ওটা কমবে। মানে ম্যাগনিটিউডের দিক থেকে নয়, কিন্তু এটা দেখে মনে হতে পারে ম্যাগনিটিউডের দিক থেকে, ডাইরেকশনের দিক থেকে এটা দেখে মনে হতে পারে ম্যাগনিটিউড ই আর ফাই, ঠিক আছে, এগুলো হচ্ছে ডাইরেকশনের দিক থেকে দুটো আলাদা। এই ফাইটা আবার ভেক্টর নয়, ফাইটা হচ্ছে স্কেলার। তো এই তিনটে ফর্মুলা অবধি আমাদের আজকের ক্লাসটা আমরা রাখবো এখানে, ঠিক আছে। এই তিনটে ফর্মুলা আমাদের কাছে ফান্ডামেন্টাল ফর্মুলা, এই তিনটা আমরা তৈরি করেছি। স্যার এটা করতে গেলেও এইটা দেখো এখান থেকে এসছে, দেখো কোথায় ডেল ডট টি করলাম, এইটাই হচ্ছে আমাদের রো। এই যে রোটা বেরিয়েছে, ঠিক আছে, আমি বলছি এটাকে একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এটা সম্পর্ক থেকে আমরা এটাকে লিখতে পারি। এই সম্পর্কটা হচ্ছে মানে দুদিকে ইকুয়েট করলে ওইটা চলে আসে, মানে দেখছি একটা সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে, ওইখান থেকে ওটা বেরিয়ে আসে। Direction of electric field is always decreasing potential. Always allow decreasing potential. এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা প্রুফ করতে গেলে তোমার আছে। ফর্মুলাটা প্রুফ করতে গেলে হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার রো, ঠিক আছে, এইটা বেরিয়েছে না, এইটাই হচ্ছে রো। দেখা গেল ডিএক্স ডিএক্স যেটা বেরিয়েছে, এইটাই হচ্ছে তোমাদের রো, এই টার্মটা। এটা কি করে রো হচ্ছে দেখো আমি বলি, তুমি ডাইমেনশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে পারো, কিরকম ভাবে বলো তো। দেখো এইটা হচ্ছে কি সাই বাই এ, ঠিক আছে, তার মানে হচ্ছে কত সাই বাই এ, মানে এটাকে তুমি এইভাবে ভাবতে পারো, বলি ডি ইকুয়াল টু হচ্ছে কি সাই বাই এ, ঠিক আছে, আর ডেল ডি বাই ডেল এক্স মানে কি
সাই বাই এ ইন্টু আরেকটা লেন্থ এক্স, সাইটা আমি কিউ লিখতে পারি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স, কারণ এটা কত হচ্ছে দেখো পুরোটা চার্জ আছে, নিচেরটা ভলিউম আছে, এটা ভলিউম ইউনিট না, এরিয়া ইন্টু লেন্থ করলে ভলিউম বের হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের চার্জ ডেন্সিটি, উপরে চার্জ পার ইউনিট ভলিউম, এটা অ্যাকচুয়ালি চার্জ আছে আর এখানে ইউনিট ভলিউম আছে, এরিয়া ইন্টু লেন্থ করলে ভলিউম আছে, তো এইখান থেকে এইটা চলে আসছে। এই তিনটে ফর্মুলা আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে যখনই তুমি এই dx বাই x মানে d বাই x করছো, এই d বাই x টাই হচ্ছে আমার ফর্ম, মানে চার্জ ডেনসিটি ফর্মুলা। স্যার এখানে স্কেলারের সাথে যখন আমি ডেল অপারেটরটা স্কেলারের সাথে মাল্টিপ্লাই করছি তখন একটা ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি, আবার ডেল অপারেটরটা যখন ভেক্টরের সাথে গুণ করছি তখন আমি স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি। স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি, এটা কিন্তু স্কেলার, এটা স্কেলার, এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এটা ভালো করে বুঝবে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। i ইনটু i হলো ক্যাপ ইউনিট ভেক্টর, এটা স্কেলার, কিন্তু এটা স্কেলার, এটা স্কেলার, এটা স্কেলার, তিনটে স্কেলারকে যোগ করে একটা স্কেলার পাচ্ছি। এই সাবজেক্টটা এত ইন্টারেস্টিং সাবজেক্ট, শুধুমাত্র আমাদের এই বইগুলোতে সিম্বল গুলো গন্ডগোল করে, ঠিক আছে? তোমার ইউনিট ভেক্টরের যা সিম্বল দিয়েছে, নরমাল ভেক্টরের তাই সিম্বল দিয়েছে, ইউনিট ভেক্টর আর নরমাল ভেক্টরের মধ্যে কোনো ডিফারেন্স করা হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ফান্ডামেন্টাল টার্ম থেকে ইকুয়েশন গুলো ডিরাইভ করা হয়নি, তার জন্য কি হয়েছে, সাবজেক্টে যারা পড়তে শুরু করেছে তারা প্রথমেই অন্য হয়ে গেছে, ঠিক আছে? তুমি এইখান থেকে দেখো কত সহজে বুঝতে পারছো যে এটা চার্জ ডেনসিটি হচ্ছে, আর চার্জ ডেনসিটি এটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? স্কেলার আর ভেক্টরের প্রপার আইডিয়াটা তোমার যদি না থাকে তুমি ইএমএফটি বুঝতেই পারবে না। ওই জন্য দেখবে আমি যখন পড়াচ্ছি তখন সঙ্গে সঙ্গে স্কেলার আর ভেক্টরের যে রিলেশনশিপটা আছে সেটাও তোমাদের সাথে এক্সপ্লেন করতে করতে যাচ্ছে, ঠিক আছে? এটা তো আমরা প্রুফ করলাম, এটাও আমরা বুঝতে পারলাম, এটাও আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? শুধু মনে রাখবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ অ্যালং দ্য ডিক্রিজিং পোটেনশিয়াল ডাইরেকশন। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেদিকে হবে সেটা সেই দিক বরাবর পোটেনশিয়ালটা ডিক্রিজ করবে। মানে দেখো এদিক থেকে এদিকে আসলে যদি পোটেনশিয়াল ইনক্রিজ করে তাহলে এদিক থেকে এদিকে গেলে কি হবে, পোটেনশিয়াল ডিক্রিজ করবে। মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে রয়েছে, অ্যালং দ্য ডিক্রিজিং পোটেনশিয়াল। ধরো এদিক থেকে এদিকে আসলে পোটেনশিয়াল বাড়ছে, তার মানে উল্টো দিকে গেলে কি হবে, পোটেনশিয়াল কমে যাবে। ইলেকট্রিক ফিল্ডকে সবসময় আমরা কোন দিকে দেখাচ্ছি, চার্জের থেকে বাইরের দিকে দেখাচ্ছি। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে রয়েছে, অ্যালং দ্য ডাইরেকশন অফ ডিক্রিজিং পোটেনশিয়াল। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, এই স্টেটমেন্টটা মনে রাখবে যে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন বাইরের দিকে, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ম্যাগনিটিউডিক নয় কিন্তু ডাইমেনশনাল, মানে ডাইরেকশনাল বলছি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি is in the decreasing direction of phi, ঠিক আছে? ডিক্রিজিং ডাইরেকশন অফ phi মানে হচ্ছে তুমি ওই দিক থেকে এদিকে আসলে ভোল্টেজ বাড়ে। কি করে ভোল্টেজ বাড়ে বুঝতে পারলাম, তুমি ভোল্টেজের ফর্মুলা লেখো তাহলে বুঝতে পারবে, পোটেনশিয়ালের ফর্মুলা লেখো তাহলে বুঝতে পারবে যে ওই দিক থেকে এদিকে আসলে ভোল্টেজ বাড়ে। তাহলে এই দিকটা কি হচ্ছে, উল্টো দিকটা ডিক্রিজিং পোটেনশিয়াল হচ্ছে। তাহলে ডিক্রিজিং পোটেনশিয়ালের ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, ইলেকট্রিক ফিল্ড এগোয়, ওই জন্য ওই সাইনটা মাইনাস হয়, ঠিক আছে? তো গসলাটা বলে দিয়েছি, এই বিষয়গুলো বলে দিলাম, মোটামুটি সবই হয়ে গেল, ঠিক আছে? আমাদের ফান্ডামেন্টাল পোরশনটা, ফান্ডামেন্টাল একটা ক্লাস আমরা নিলাম, ঠিক আছে? ফান্ডামেন্টাল ক্লাসে মোটামুটি সব জিনিসই বলে দিয়েছি, ফান্ডামেন্টাল ক্লাসে মোটামুটি সব কিছু বলে দিয়েছি। হ্যাঁ, এবার তোমরা যদি বলতে চাও যে স্যার পোটেনশিয়ালটা কি জিনিস, তাহলে পোটেনশিয়ালটা সম্বন্ধে লাস্ট একটু বলে দিই, তাহলে হয়ে যাবে ফাই বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এটা তো তোমরা জানো আশা করি, তাই না? ইলেকট্রিক পোটেনশিয়াল কি জিনিস, ধরো এখানে একটা সারফেস আছে, এই একটা সারফেস আছে, দুটো সারফেস আছে। এবার দুটো সারফেসের মধ্যে তোমাকে যদি বলতে হয় যে ইলেকট্রিক ফিল্ড বার করতে, কি করে বার করবে? দুটো ধরো ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, দুটো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস মানে কি, যে সারফেস বরাবর পোটেনশিয়াল সেম থাকে, মানে এই সারফেসে তুমি যেখানেই মাপবে যা পোটেনশিয়াল পাবে সব জায়গায় সেম থাকে, সেম পোটেনশিয়াল পাবে, তাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল সারফেস। যে সারফেসের
এই যে সার্কেল বরাবর সবসময় পোটেনশিয়াল সেম থাকে তাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল সার্কেল। ধরে নাও প্রথমটা রয়েছে φ1 দ্যাট ইজ ইকুয়াল টু 5, দ্বিতীয়টা পোটেনশিয়াল ধরে নাও φ2 দ্যাট ইজ ইকুয়াল টু ধরে নাও 5 প্লাস ডেল 5, 5 প্লাস ডেল 5। অ্যাকচুয়ালি তুমি এখানে ক্যাপিটাল ডেল দিয়ে দেখাচ্ছি তো স্মল ডেল দিয়ে দেখাতে পারো ডেল 5। মানে কি এইখান থেকে এইখানে যে ভোল্টেজের ইনক্রিমেন্টটা হয়েছে সেটা হচ্ছে কত, ডেল 5 অ্যামাউন্ট হয়েছে। তোমরা যেরকম ভাবে করে অভ্যস্ত সেটা হচ্ছে এটাকে V1 লিখে এটা V লেখো, এটা লিখো V প্লাস DV, ঠিক আছে। আমি এখানে জাস্ট V এর জায়গায় 5 দিয়ে রিপ্রেজেন্ট করছি, তুমি V দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে, তুমি V দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। আমি অ্যাকচুয়ালি ওই ফর্মুলাটা নিয়ে আসবো গ্র্যাড ফাই ইকুয়াল টু সেটার জন্য, ঠিক আছে। তাহলে বলো φ1 কে কি লিখতে পারি, φ1 কে কি লিখতে পারি, φ1 কে আমরা লিখতে পারি হচ্ছে দেখো ইলেকট্রিক, তোমরা যদি ভোল্টেজের ইকুয়েশন, তোমরা ভোল্টেজ সম্বন্ধে নিশ্চয়ই পড়েছো, ভোল্টেজ জিনিস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পার ইউনিট লেন্থ, এইভাবে লেখা আছে দেখো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পার ইউনিট লেন্থ এইভাবে লেখা হয়। তাহলে φ1 সমান সমান কি লিখতে পারি, এই ভুল বললাম, এই ভুল বলেছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সমান সমান কি লিখি, V বাই L লিখি, তাই না, ভুল ভুল লিখেছি। E is equal to V by L, electric field intensity E is equal to V upon L, और এটাকে আমরা E is equal to minus V by L এরকম ভাবে লিখতে পারি, এটাই আমরা লিখি minus V by L, ডাইরেকশনটা বলতে minus V by L। তাহলে এখানে দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পারি, এইটাকে আমি এইভাবে লিখতে পারি φ1 that is electric potential that is equal to integral E dot dl, এইভাবে লিখতে পারি। মানে এখান থেকে যদি V বার করতে হয়, V সমান সমান কত হবে, মাইনাস আর নাম্বার তো ম্যাগনিটিউড নিয়ে নিচ্ছি, ঠিক আছে, E ইনটু L লিখতে পারি। দেখো E ইনটু dl লিখেছি, ইন্টিগ্রেশন dl will give us complete length, আর V টা তোমার এখান থেকে পেয়ে যাবে। তাহলে φ1 is equal to E dot dl, ঠিক আছে। এখানে ধরে রাখতে হবে length is also a vector quantity, E is also a vector quantity, but phi is not. পোটেনশিয়াল কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়, ঠিক আছে। পোটেনশিয়াল যখনই বার করা হয় তখন একটা পয়েন্টের বার করা হয়, এই পয়েন্টের পোটেনশিয়াল কত সেটা বলো, ওই পয়েন্টের পোটেনশিয়াল বার করা হয়, ওই কোনো ডাইরেকশন বা এরকম কিছু নেই। যখন আমি ইলেকট্রিক ফিল্ড বার করছি তখন একটা রিজিয়নের বার করছি, মানে ধরো এইখানে এই চারদিকে আমি বার করছি, इसको घपला कर सकते हैं तो हो गया काम। ঠিক আছে, এইটা হলো কি ব্যাপার। তাহলে E is equal to minus V by L অথবা V equal to E into A, তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো, এইবার যদি আমি গ্র্যাড ফাই বার করতে চাই, গ্র্যাড ফাই that is equal to del phi, যদি বার করতে চাই, del phi সমান সমান তাহলে কত লিখবো, del phi সমান সমান লিখবো del phi of ধরো del n, কোন একটা নির্দিষ্ট ডাইরেকশন n এর দিকে লিখে দিচ্ছি, ইনটু un ক্যাপ, ঠিক আছে। এবার এখানে n টা কোনটা, ধরো এই দুজনের মধ্যে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা তো তোমার ধরে নাও ডেল্টা n লেন্থ আছে, ঠিক আছে। এই দিক বরাবর তোমার এরিয়া লেন্থ ভেক্টরটা কাজ করছে n গ্যাপ, ঠিক আছে। আর যেদিক বরাবর ইয়ে থাকবে ইলেকট্রিক ফিল্ড বাড়বে সেদিক তার উল্টো দিকে তোমার ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে, যেদিক বরাবর ইলেকট্রিক পোটেনশিয়াল বেড়েছে তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, del phi by del n un ক্যাপ। এবার এই যে গ্র্যাড phi ইকুয়াল টু del phi by del n একটু un ক্যাপ, তাহলে E ডট dl যদি বার করতে হয় তাহলে কত হচ্ছে দেখো, E ডট ডেল্টা n যদি বার করতে হয়, E ডট ডেল্টা n যদি বার করতে হয়
ই ডট ডেল্টা এন যদি বার করতে হয় দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? একটা হচ্ছে 5 প্লাস ডেল 5, 5 প্লাস ডেল 5, একটা হচ্ছে 5 প্লাস ডেল 5, একটা হচ্ছে মাইনাস অফ 5। 5 প্লাস ডেল 5 থেকে এইটা পাস হবে, তাহলে ই ডট ডেল্টা একটা বেরিয়ে আসবে। দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল 5, ডেল 5। তাহলে ই এর যে ভ্যালুটা আসছে দেখো, ই এর যে ভ্যালুটা আসছে ই ইজ ইকুয়াল টু আসছে গিয়ে ডেল 5 বাই ডেল এন, ডেল 5 বাই ডেল এন অথবা এটা ডেল্টা 5 বাই ডেল্টা এন এইভাবে লিখতে পারো। ই ইজ ইকুয়াল টু ডেল 5 বাই ডেল এন প্লাস ই ইজ ইকুয়াল টু ডেল 5 বাই ডেল এন যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি গ্রেড 5 ইজ ইকুয়াল টু গ্রেড 5 ইজ ইকুয়াল টু তোমার মাইনাস অফ ই। যেহেতু ওটা নেগেটিভ ডাইরেকশন রয়েছে, কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে মাইনাস অফ ই। কেন মাইনাস অফ ই? দেখো এন এর ডাইরেকশন, এন ক্যাপের ডাইরেকশন যেদিকে রয়েছে ই এর ডাইরেকশনটা তার উল্টো দিকে আছে, ওই জন্য মাইনাস সাইনটা বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে চলে আসছে ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ গ্রেড 5, মাইনাস অফ গ্রেড 5, ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ গ্রেড 5। ঠিক আছে, সো এটা হয়ে গেল কমপ্লিট ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এটা আমাদের ফার্স্ট পার্টটা আমরা কমপ্লিট করে রাখলাম এখানে। ঠিক আছে, ইএমএপি ক্লাসের ফার্স্ট পার্টটা আমরা এখানে কমপ্লিট করলাম। এটা হচ্ছে বেসিক পোরশন। এখান থেকে তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন থাকে, দেখবে এখান থেকে তোমরা অনেক আইডিয়া তোমাদের আশা করি ক্লিয়ার হলো। ঠিক আছে, এখানে আরো একটা সামারি আছে, সেই সামারিটা আমি করে দিতে পারি, না করার কিছু নেই। খালি ল্যাপ্লাসিয়ানটা আমাদের বাকি রয়ে গেল, তাই তো? ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনটা আমরা বলি, ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনটা এখান থেকে করা যেতে পারে। দেখো ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনটা করে দিচ্ছি। তো এটা হয়ে গেল ইলেকট্রিক পোটেনশিয়াল। নেক্সট হচ্ছে দুটো জিনিস পড়বো, সেটা হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। হোয়াট ইজ ডাইভারজেন্স? স্যার হ্যাঁ বলো। বলছি যেমন স্কেলারে মাল্টিপ্লাইয়ের সময় গ্র্যাড করছি, ভেক্টর মাল্টিপ্লাইয়ের সময় ডাইভারজেন্স করছি, তো এরকম স্যার কার্লের একটা এক্সাম্পল স্যার কার সাথে মাল্টিপ্লাই করবো? এক্সাম্পল করবো এরপরে। আচ্ছা, কার্লের এক্সাম্পল হচ্ছে ধরো ওই মানে কার্ল প্রোডাক্টটা মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য করবো, ইলেকট্রিক ফিল্ডের জন্য করবো, আলাদা। ঠিক আছে, এগুলো পরে করবো, পরে ক্লাসে হবে। কার্ল তুমি যে কোনো জিনিসের কার্ল বার করতে পারো, শুধু যে কোনো একটা ভেক্টর হলেই হবে, ভেক্টর কোয়ান্টিটি হলেই তুমি কার্ল পাবে। ডাইভারজেন্স থিওরেম কি বলে দেখো, ডাইভারজেন্স থিওরেমটা কিছুই নয়, আমাদের যে ইয়েটা বেরিয়েছিল, রেজাল্টটা বেরিয়েছিল কার? গস থিওরেম। গস থিওরেম রেজাল্ট কি বলছে? ডি ডট ডিএস, তাই তো? ডি ডট ডিএস ইকুয়াল টু কত বলেছে? ভলিউম ইন্টিগ্রেশন রো ডিডি, তাই না? এটা বলেছে তো, ভলিউম ইন্টিগ্রেশন রো ডিডি। আর আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কি পেলাম এই মাত্র, যে ডেল ডট ডি ইজ ইকুয়াল টু আমাদের কত বেরিয়েছে? রো বেরিয়েছে, তাই তো? তার মানে তুমি দেখো, তুমি এই রো এর জায়গায় ডেল ডট ডি পুট করো, সারফেস ইন্টিগ্রেশন ডি ডট ডিএস ইজ ইকুয়াল টু ডেল ডট ডি, ঠিক আছে, ডেল ডট ডি ইন্টু ডি, ডেল ডট ডি ইন্টু ডিডি, এটা মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, where capital V is the volume, ঠিক আছে, আর S is the surface। ঠিক আছে, এখানে V মানে হচ্ছে ভলিউম আর S মানে হচ্ছে সারফেস। এইটাকেই বলা হয় ডাইভারজেন্স থিওরেম। এই যে গস ল ছিল, গস ল এর মধ্যে এই রো এর ভ্যালুটা যদি আমি ডেল ডট ডি পুট করি, তাহলে যেটা পাই সেটাকে বলে ডাইভারজেন্স থিওরেম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গস ল। ঠিক আছে, গস ল এর রো এর ভ্যালুটা যদি আমি পুট করে দিই, এই ভ্যালুটা আমি এখানে পুট করব, তাহলে যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটা আমার কাছে ডাইভারজেন্স থিওরেম। এটা হচ্ছে এক নম্বর ডাইভারজেন্স থিওরেম। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো একটা সামারি। আমরা যতগুলো ফর্মুলা পেয়েছি সেই ফর্মুলাগুলোকে যদি সামারি করি, তাহলে পয়সনস ইকুয়েশন বেরিয়ে আসে। পয়সনস ইকুয়েশন, PO I
SSONS পয়সনস ইকুয়েশন। ঠিক আছে, পয়সনস ইকুয়েশন কি বলছে দেখো, আমাদের তিনটে সম্পর্ক বেরিয়েছে। কি কি বেরোলো তাহলে? E is equal to epsilon into E, একটা সম্পর্ক বেরিয়েছে, তাই তো? 2 নম্বর সম্পর্ক বেরিয়েছে হচ্ছে E is equal to minus of grad phi, এটা বেরিয়েছে। আর কি বেরোলো? এই মাত্র বেরোলো del dot T is equal to rho, তাই তো? পয়সনস ইকুয়েশন হচ্ছে একটা সম্পর্ক যেখানে phi আর rho এর মধ্যে একটা সম্পর্ক আমরা তৈরি করতে হবে। কি করতে হবে? phi আর rho এর মধ্যে একটা সম্পর্ক আমরা তৈরি করতে হবে। তাহলে এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটাতে আমি d এর ভ্যালুটা পুট করব। তার মানে del dot epsilon E is equal to rho, ঠিক আছে? del dot epsilon E is equal to rho, epsilonটা কনস্ট্যান্ট তলায় নামিয়ে দেব। তার মানে del dot E is equal to epsilon by rho by epsilon, ঠিক আছে? E মানে কি? E মানে হচ্ছে মাইনাস গ্রেড ফাই, তার মানে del dot minus of grad phi, minus of grad phi, that is equal to rho by E, rho by epsilon। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? মাইনাস সাইনটা পাশে নিয়ে গেলে del square phi, that is equal to minus of rho by epsilon। এই del square অপারেশনটা কি বলা হয়? ল্যাপ্লাসিয়ান, ঠিক আছে? এই যে ইকুয়েশনটা বেরোলো, এইটাই হচ্ছে আমার কাছে পয়সনস ইকুয়েশন। del square phi is equal to minus rho upon epsilon, ঠিক আছে? এটাকে বলা হয় পয়সনস ইকুয়েশন। তাহলে যদি এখানে কোনো চার্জ না থাকে, ধরো কোনো রিজিয়নে যদি কোনো চার্জ না থাকে, এটা চার্জ থাকলে রো বাই এপসিলন লিখবো। তাই জন্য চার্জ থাকলে চার্জ ডেনসিটি থাকবে, চার্জ না থাকলে চার্জ ডেনসিটি থাকবে না। তাহলে যদি এই টার্মটা কোনোভাবে জিরো হয়ে যায়, del square phi is equal to যদি জিরো হয়ে যায়, এটা একটা চার্জ ফ্রি স্টেটের কথা বোঝানো হচ্ছে, চার্জ ফ্রি কন্ডিশন। চার্জ ফ্রি কন্ডিশন মানে চার্জ ডেনসিটি has become zero, চার্জ ডেনসিটি become zero মানে হচ্ছে কি has become zero, তাই তো? এইটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। এটাকে বলে ল্যাপ্লাস ইকুয়েশন, ঠিক আছে? এটাকে বলে ল্যাপ্লাস ইকুয়েশন। এই দুটো জিনিস আমাদের মেনলি না, এইটুকু জানলেই আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। এটা হলো বেসিক পোর্শনটা আমাদের এখান থেকে কভার। তাহলে এই বেসিক পোর্শনটা কভার হওয়ার পরে এর পরের দিন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? কোঅর্ডিনেট সিস্টেম আমরা পড়াবো, কোঅর্ডিনেট সিস্টেম তোমরা করবে। আর আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে আমি একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছি তোমাদের অলরেডি, ঠিক আছে? তোমাদের একটা পিডিএফ ফাইল আমি দিয়েছি, এই পিডিএফ ফাইলটার মধ্যে আমি তোমার অবজেক্টিভ কোশ্চেন দিয়েছি। এই অবজেক্টিভ কোশ্চেন গুলো তোমরা তৈরি করবে, ঠিক আছে? এই অবজেক্টিভ কোশ্চেন গুলো তোমরা তৈরি করবে। তাহলে এখান থেকে বলো ফার্স্ট কোশ্চেনটার অ্যানসার দাও। হুইচ অফ দ্য বলছে হুইচ law explains about the force between two electric charges? কোনটা হবে? কুলম্বস ল। কুলম্বস ল। এগুলো সব এই লেভেলের কোশ্চেন, কিছু এসএসসি তেও পড়েছে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো পরীক্ষা দেয়। নেক্সট, at a point dash is defined, dash at a point is defined as the force experienced per unit positive charge at a point placed in an electric field. ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। force experience per unit charge, এটা কি বললাম? ইলেকট্রিক ইন্টেন্সিটি। force per unit charge that is equal to electric field intensity, ঠিক আছে? ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তাহলে কত হলো? নিউটন পার কুলম্ব। ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স কত হলো? কুলম্ব। Q is equal to psi, তাই তো? আচ্ছা, the relationship between E and V, E আর V এর মধ্যে সম্পর্ক কি? কত হলো? E equal to V by D, মাইনাস লিখলে ভালো হতো, তাই তো? E is equal to V by distance, ঠিক আছে?
এই 5টা কোশ্চেন আমি মোটামুটি সলভ করলাম। তারপর দেখো এখানে আরো অনেক কোশ্চেন দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে করবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার ইএমএফপি বেসিক কোশ্চেন। এই বেসিক কোশ্চেনটা তোমার কমপ্লিট করো। এর পরের দিন কিন্তু আমি সোজাসুজি চলে যাব আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? তো ঠিক আছে, এই পর্যন্ত হয়ে রইলো। এই একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের নিয়ে রাখলাম আমরা। এই স্যার স্যার গস ল মানে কি ওই পুরোটা, মানে ভলিউম ইন্টিগ্রেশন রো ডিবি ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন পুরোটা নিয়ে গস ল? পুরোটা নিয়ে গস ল। তুমি ওইটাও বলতে পারো, আমি যেটা বললাম সেটাও বলতে পারো, এটাও গস ল। যেটা আমি বলেছি সেটাও গস ল। ওই সাই ইকুয়াল টু কিউ? হ্যাঁ, ওইটুকু বললেই গস ল হয়ে গেল। আচ্ছা, এটাই হচ্ছে গস ল। আর ডাইভারজেন্স সেটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন ডি ডট এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ। ডাইভারজেন্স মানে হচ্ছে যখন আমি ডেল অপারেটরের সাথে একটা ডট ইউজ করবো, এটা মানে ডাইভারজেন্স অপারেটর। এই যে ডেলের সঙ্গে যখন কি ইউজ করবো তখন তাকে বলা হবে ডাইভারজেন্স। ডেলের সঙ্গে যদি ডট প্রোডাক্ট থাকে, এখানে আমি ডাইভারজেন্স অফ ডি বার করেছি, বাট ডাইভারজেন্স অফ অন্য যে কোনো প্যারামিটারও হতে পারে, ঠিক আছে? ডাইভারজেন্স হচ্ছে একটা অপারেটর বা একটা অপারেটর একটা ফর্ম। যেমন ডেলের পরে কিছু নেই, একটা কিছু এখানে এটা ডেল রয়েছে, ঠিক আছে? এই ডেলটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? শুধু বোঝাচ্ছে গ্র্যাড 5। এটাকে আমরা শুধু ডেল বলবো না, গ্র্যাড 5 বলবো, ঠিক আছে? বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে এটা মাল্টিপ্লিকেশন হয়ে আছে, এটা বাংলা গুণ, এটা হচ্ছে ভেক্টরিক্যাল গুণ। এটা বাংলা গুণ, এটা ভেক্টরিক্যাল গুণ। যদি বাংলা গুণ হয় তখন গ্র্যাড 5। আর ডাইভারজেন্স থিওরেম যেটা, সেটা হচ্ছে যে এই গস ল এর রো এর ভাবে যদি আমি ডেল ডট টি পুট করে দিই, তাহলে যে রিপ্রেজেন্টেশনটা আছে এটাকে আমরা বলি ডাইভারজেন্স। তোমরা গস ল বললে দুটোই লিখতে পারো, কেউ কাটতে পারবে না, কারণ ক্ষমতাটাই কাটাবে না, কোনো গন্ডমূর্খই কাটবে, কেউ এটা কাটতে পারবে না। এইটা লিখলে তোমার বললাম, বুঝতে পারলে? কারণ এই প্রিন্সিপালটার উপরই দাঁড়িয়ে আছে ইলেকট্রিক ফ্লাক্স। গস ল এর উপরই দাঁড়িয়ে আছে ইলেকট্রিক ফ্লাক্স, এবং গস ল থেকেই তোমার এই সমস্ত ডেরিভেশন আসছে। তোমরা পড়ে দেখবে, কিছু কিছু ফান্ডামেন্টাল বুকস এগুলো ঠিকভাবে দেওয়া আছে, সব বইতে দেওয়া থাকে না এগুলো। আর ওই জন্য ওই যেটা আপনি বললেন যে ভেক্টর মাল্টিপ্লিকেশন আছে বলে ওই ডি ডট ডিএস হচ্ছে, কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন বলে ওটা শুধু রো ডিবি হবে, কোনো ডট হবে না। হ্যাঁ, শুধু রো ডিবি হবে, ঠিক আছে? আবার রো ডিবি কেন হচ্ছে? রো হচ্ছে কারণ রোটা একটা তোমার ইয়ে কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি। রো itself, চার্জ ডেনসিটি ইজ স্কেলার কোয়ান্টিটি, ইট ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? এটা বুঝতে হবে। ঠিক আছে, চলো তাহলে এখানে এন্ড করলাম। ভাই সকলকে।